আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের বহু আকাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত ইঞ্জিনিয়ারিং ব্যাচের লাইভ লঞ্চিং, যেই কোর্সের মাধ্যমে তোমরা একটা ভালো ভার্সিটিতে ভালো একটা পজিশন নিতে পারো। আমাদের এই কোর্সটা অনেকদিন যাবতই তোমাদের কাছে পরিচিত এবং এসিএস এর বলতে পারি হচ্ছে বেস্ট কোর্সগুলোর মধ্যে অন্যতম। তো আমি প্রথমেই হচ্ছে অপার ভাইকে হচ্ছে এই বিষয়ে হচ্ছে আলোচনা করার জন্য বলতেছি, যিনি তোমার জন্য গাইডলাইন দিবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য টিচাররা হচ্ছে তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যে বিষয়গুলো আছে সেগুলো পরিচিত করে দিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সিগনেচার ব্যাচ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাচ। সত্যি কথা এসিএস এর জন্মটাই হয়েছে এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের থ্রুতে, এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচ এমন একটা ব্যাচ যেখানে শুধু ইঞ্জিনিয়ারিং আমরা পড়াই, বাট এখান থেকে আল্লাহর রহমতে স্টুডেন্টসরা ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় এইখানকার স্টুডেন্টসদের বিচরণ আছে। অর্থাৎ এখানকার স্টুডেন্টসগুলো একটু ইউনিক হয় এবং তারা চিন্তাশক্তি প্রখর হয় এবং তারা যেই রকম একটা ট্রেমেন্ডাস প্রেশারের মধ্যে দিয়ে যায়, বিশেষ করে এই আমাদের যে ম্যাথ, যে লেভেলের ম্যাথগুলো করে সেগুলোর মধ্যে দিয়ে এখানে তাদের আসলে ব্রেন বিকশিত হতে আসলে বাধ্য। তো তোমরা অলরেডি যারা 25 ব্যাচের আছো তাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে জুন মাসে, এখন চলে ফেব্রুয়ারি মাস। তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়ারা এখনই কেন ইঞ্জিনিয়ারিং ব্যাচ নিয়ে আসছে, ইঞ্জিনিয়ারিং ব্যাচটা কি আমাদের এখন করার পারফেক্ট টাইম কিনা, এগুলো সহ সব কিছু নিয়ে আসলে কথা বলবো। তারপরও মোটা দাগে যদি কয়েকটা কথা বলি, তোমরা এইবারের অ্যাডমিশনের কনসিকোয়েন্সগুলো দেখছো কিনা আমি জানি না, তারপরও আমরা যদি বলি, এখন কিন্তু আগে যেটা ছিল বুয়েট সিকিউরুয়েট আলাদা এক্সাম হতো, মানে সিকিউরুয়েট আলাদা একটা গুচ্ছ হিসেবে এক্সাম হতো, এখন কিন্তু বুয়েট সিকিউরুয়েট সবগুলোই আলাদা এক্সাম হচ্ছে, এবং শুধু এক্সামই আলাদা হচ্ছে না, বরং প্যাটার্নেও কিন্তু চেঞ্জ এসেছে। তোমরা জানো যে আগে শুধু বুয়েটে রিটেন এক্সামটা হতো, এখন কিন্তু চুয়েটেও রিটেন এক্সাম হচ্ছে, রুয়েটেও রিটেন এক্সাম হচ্ছে। অর্থাৎ স্ট্র্যাটেজিক কিন্তু কিছু পার্থক্য আমাদের প্রিপারেশনেও আসবে। আগে হয়তো স্টুডেন্টসরা যারা সিকিউরুয়েট টার্গেটেড ছিল, যারা হয়তো বুয়েট টার্গেটেড ছিল না, তারা হয়তো রিটেনটাকে সেভাবে জোর দিত না, একটু এমসিকিউ ধাঁচে পড়াশোনা করতো। কিন্তু এখন কিন্তু আর সেই সুযোগটা নাই, এখন কিন্তু প্রিপারেশনটা অনেক রিগোরাস হতে হবে। অর্থাৎ তোমার কিন্তু শুরু থেকেই প্রতিটা জিনিস লিখে অ্যান্সার করে নাম্বার তুলে নিয়ে আসার ক্যাপাসিটিটা লাগবে। তো এখন আসলে কোনো ফাঁক ফোকর রাখার, কোনো কিছু গ্যাপ রাখার আর ঝড়ে বকে কোনো অ্যান্সার কারেক্ট হয়ে যাবে সেই সুযোগটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে, এবং মেধার মূল্যায়নটা কিন্তু এতে বাড়বে হোপফুলি। তো আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই যে এই যে ফেব্রুয়ারি মাস, তোমাদের জুন মাসে এইচএসসি পরীক্ষা হলেও যারা এগিয়ে থাকতে চায় তাদের সবার জন্যই আমি সবসময় একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট হচ্ছে মেইনলি 3টা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। এই 3টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট হলেও তুমি যদি এইচএসসির আগে শেষ করে রাখতে পারো, বা অ্যাটলিস্ট হাফ শেষ করে রাখতে পারো, তুমি এইচএসসির পরে যে অ্যাডমিশন ফেজটা আসবে সেখানে প্রেশারটা তোমার অর্ধেক নাই হয়ে যাবে। কারণ তুমি যে কনফিডেন্সটা পাবা, সেই কনফিডেন্সের কারণেই আসলে এই তোমার প্রেশার রিলিজটা হয়ে যাবে। তো এইটাই আসলে আমাদের চাওয়া। অ্যান্ড তোমরা এইটা নতুন না, তোমরা জানবা যে আমরা 21 ব্যাচ থেকে শুরু করছি, যখন 21, 22, 23, 24 4টা ব্যাচ যখন আমাদের গিয়েছে, তাদের প্রত্যেককে এইচএসসির আগে আমরা ফেজ 1 ক্লাসগুলো করিতাম। ফেজ 1-এ কিন্তু আমাদের খুব বেশি চ্যাপ্টার না, এমন না যে এখন থেকেই তোমার একদম একাডেমিকের পড়া বাদ শুধু অ্যাডমিশনের পড়া, এরকম কিন্তু কিছু হচ্ছে না। একটা মাস খালি আমরা প্রিপারেশন নেওয়াবো তোমাদেরকে। এই একটা মাসে হয়তো ফিজিক্সে 1টা বা 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 2টা চ্যাপ্টার, এরকমভাবে আমরা 1 কি 2টা চ্যাপ্টার শেষ করাবো। এই 1 কি 2টা চ্যাপ্টার যখন তোমাদের শেষ করাবো, এটার ফলে যে জিনিসটা হবে, তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কীভাবে নেয় একটা চ্যাপ্টার, এই ধারণাটা তৈরি হবে। এই ধারণাটা অনেকের জন্যই জরুরি। কেন? কারণ অনেকে এইচএসসির জন্য যখন পড়াশোনা করে তখন বেসিক বা এই কনসেপ্ট রিলেটেড জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যায় বা চর্চার অভাবে হারিয়ে যেতে থাকে। তো ইঞ্জিনিয়ারিংয়ে 1টা বা 2টা চ্যাপ্টার পড়লে তোমার বোর্ড পরীক্ষাটাও সহজ লাগবে। আমরা যখন শুরুর দিকে এই ব্যাচগুলো নামাতাম তখন একটা কথা বলতাম, একটা দাগ, এই দাগকে তুমি না টাচ করে ছোট বানাইতে চাও, কিভাবে বানাবা? এই দাগের পাশে তুমি যদি একটা বড় দাগ দাও তাহলে এই দাগটা ছোট হয়ে যাবে। তো তোমার সামনে এইচএসসি পরীক্ষা, এটাকে চিন্তা করো যে একটা দাগ যেটাকে, বা একটা প্রেশার যেটাকে তুমি কম বানাইতে চাও, যেটাকে তোমার সহজ লাগাইতে চাও তুমি নিজের কাছে। সেই সহজ লাগানোটার উপায় কি? তুমি যদি একটু লেভেল আপ প্রিপারেশন একটা চ্যাপ্টারে নেও, তাহলেই কিন্তু তোমার এই জিনিসটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যেটা আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মাধ্যমে তোমাদের দিতে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং একটা চ্যাপ্টার পড়লি তখন তোমার বোর্ডের সকল ফিজিক্স চ্যাপ্টার, সকল কেমিস্ট্রি চ্যাপ্টার, সকল ম্যাথ চ্যাপ্টার সহজ লাগতে বাধ্য। তখন তোমার কাছে মনে হবে যে আরে এই জিনিসগুলো তো ওইখানে আরও অনেক ডিটেলড ওয়েতে বা আরও অনেক কনসেপচুয়াল ওয়েতে চিন্তা করতে হয়, কিন্তু বোর্ডে তো এটা একদম সহজ। তো বোর্ড পরীক্ষাটা ভালো হওয়ার চান্সও কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর তোমরা জানো যে বোর্ড পরীক্ষার রেজাল্টের উপরেও কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা ডিপেন্ডেন্সি আছে। সো এই কারণেই আমাদের ফেজ 1
এইভাবে ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলো পরিচালনা করা। অ্যান্ড আমরা জানি যে আমাদের যারা স্টুডেন্টসরা আছে, যারা চান্স পায়, আমরা যাদের থেকে চান্স পাইতে দেখি রেজাল্ট পাওয়ার পরে, তাদের ভর্তি কখন হয়েছে এটা যখন আমরা নিয়ে বসি, আমরা কিন্তু এই ডাটাগুলোও দেখি। তাদের ভর্তিগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এইচএসসির আগে। মানে যারা ভালো পজিশনগুলোতে চান্স পায় তাদের মেজরিটি অলমোস্ট 90% প্লাস স্টুডেন্টসদের ভর্তিটা হয় এই এইচএসসির আগে, এবং তারা আগে থেকে ইউজ টু থাকে। এমনও আছে অনেক স্টুডেন্ট যারা এর আগের বছরের ব্যাচের সাথে ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলে, যারা স্পেশালি টপ 10 টপ 20-র দিকে থাকে নর্মালি। তো আমি বলবো যে তোমাদের এখন বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা আসো এখানে, অনেকের হয়তো বোর্ড পরীক্ষার সিলেবাস শেষ, তাদের জন্য একদম পারফেক্ট জিনিস হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ব্যাচ। যাদের হয়তো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এমন আছে সিলেবাস যে তুমি বোর্ড পরীক্ষার অর্ধেকই শেষ হয়নি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা বলতেছি আমি, তাদের জন্য আমি বলবো না ইঞ্জিনিয়ারিং ব্যাচে এখনই ভর্তি হওয়ার দরকার আছে। আগে ভাই বোর্ড পরীক্ষায় অ্যাটলিস্ট পিট বাঁচাও, তারপরে তুমি এইখানে যদি প্রিপারেশন নেওয়ার যোগ্য নিজেকে মনে করো তখন তুমি এখানে আসিও। কিন্তু যাদের অ্যাটলিস্ট 90%-এর মতন শেষ আছে, হয়তো একটা চ্যাপ্টার বাদ আছে, 2টা চ্যাপ্টার বাদ আছে, এরকম পজিশনে যারা আসো বোর্ড পরীক্ষায়, তারা অ্যাটলিস্ট এইখানে ফেজ 1-এ একটা করে চ্যাপ্টার তুমি পড়বা। এই একটা করে চ্যাপ্টার তুমি যদি পড়ো, তোমার বোর্ড পরীক্ষা সহজ লাগবে এবং বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এবং বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো হলে কী হয় সেটা তো জানোই, সামনে যে অ্যাডমিশনের ফেজটা শুধুমাত্র এমন না যে তুমি সুযোগ পাচ্ছ কি পাচ্ছ না, প্রশ্নটা শুধু এটা না, প্রশ্নটা বরং এইটা, এই যে একটা স্টুডেন্ট সে যদি বোর্ড পরীক্ষায় কোনো ক্রমে কোনো একটা পরীক্ষা একটু খারাপ দেয়, তার কিন্তু অ্যাডমিশন ফেজ শুরু হয়ে যায় কিন্তু বোর্ড পরীক্ষা ঠিক পরপর, রেজাল্ট দিতে দিতে কিন্তু আরও 1.5 থেকে 2 মাস। ওই 1.5 থেকে 2 মাস সে কিন্তু পরে কিন্তু সারাদিন নিজেকে আমাদের কাছে বিভিন্ন জায়গায় কোশ্চেন আস করে, ভাই আমি কি পড়বো, আমার কি ইঞ্জিনিয়ারিং পড়াটা কন্টিনিউ করা উচিত হবে কিনা। আমাদের গ্রুপটাই তার প্রমাণ। সকল এইচএসসি রিলেটেড গ্রুপগুলোতে তুমি যেয়ে দেখবা একটা কমেন্টে একটা পোস্টে ভরপুর, আমার পরীক্ষা এরকম হয়েছে, আমি এরকম মার্কস পাইতে পারি, আমি কি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবো কিনা। এই দোটানার কারণে তোমার প্রিপারেশনটা বিপুলভাবে হ্যাম্পার্ড হয়। অ্যান্ড এইখানেই অনেক স্টুডেন্ট হার মেনে যায়, এইখানেই অনেক স্টুডেন্ট আর পারে না। আর আমার অভিজ্ঞতা মতো যদি আমি বলি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে সব থেকে সহজতম প্রিপারেশন বলবো না, সহজতম চান্স পাওয়ার একটা প্রিপারেশন। কেন, বাকিগুলোতে তুমি অনেক পড়ছো, তুমি জানবা না পড়ার পরও চান্স হচ্ছে কিনা। বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এমন প্রিপারেশন, তুমি পড়ছো অনেক, কষ্ট হয়েছে অনেক, কিন্তু সহজ বলতেছে এই কারণে তুমি জানবা এই আজকে আমার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তো যে কারণে আমি বলবো যারা সিকিউরিটি চাও, মানে চান্স পাওয়ার সিকিউরিটি, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বেস্ট প্রিপারেশন। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি অভি, রাকিব, ম্যাথ ডিপার্টমেন্টের কাছে চলে যাবো। এরকমভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ আজকে আমাদের, তোমরা জেনে থাকবা, আমাদের কিন্তু নতুন টিচার প্যানেল আছে। পাহলবি ভাই যুক্ত হয়েছেন, দীপিত যুক্ত হয়েছে, এছাড়াও মিফতাহুল সিয়াম, সবাই সহ মানে একটা খুবই পারফেক্ট ব্যালেন্সড একটা টিম। আমরা এই টিমটা সাজানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি ব্যালেন্সড, ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্স, দুইটার জন্য একটা পারফেক্ট ব্লেন্ড তোমরা এখানে পাও। অ্যান্ড হোপফুলি এই ব্যাচটার টিচার প্যানেলটা আমার ডিজাইন করা এখন পর্যন্ত যতগুলো টিচার প্যানেল আছে তার মধ্যে বেস্ট, এটা আমি মানে এখানে দাঁড়ায় থেকে তোমাদেরকে বলতেছি। তো আমি এখন অভির কাছে চলে যাব। অভি, তুমি যদি কিছু বলো। আমরা কি ম্যাথ ডিপার্টমেন্ট থাকবো শুধু নাকি সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজে যাই। হ্যাঁ, তো আমরা ম্যাথ ডিপার্টমেন্ট, তোমরা যারা 25 ব্যাচের দেখতেছো, তোমরা ইতিমধ্যেই এই 3জন মানুষকে সবাই চেনো আশা করা যায়। আমাদের 25-এর হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলগুলোতে যারা ছিলা, তোমরা সবাই আমার, রাকিব ভাইয়ার এবং দীপিত ভাইয়ার ক্লাস পাইছো। তো ইঞ্জিনিয়ারিং ব্যাচেও আমরা এই 3জন মিলেই তোমাদেরকে একদম হায়ার ম্যাথে যতটুকু দরকার, যেভাবে দরকার ওইভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে দিব। তো ফেজ 1-এ অনেকেই তোমরা এই কনফিউশনে থাকো যে ফেজ 1টা এইচএসসির আগে কেন, কী জন্য, সব কিছু কিন্তু তোমাদের অপার ভাইয়া একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিছেন যে আমরা এই 4 সপ্তাহ আমরা ফেজ 1-এ এইচএসসি পরীক্ষার আগে 4 সপ্তাহ ক্লাস নেব তোমাদেরকে, যেটা শুরু হবে মার্চের 15 তারিখ থেকে। মার্চের 15 তারিখ থেকে ঈদের আগে 2 সপ্তাহ ক্লাস হবে, তারপর ঈদের 1 সপ্তাহ ছুটি থাকবে, তারপর ঈদের ছুটির পর আরও 2 সপ্তাহ। তার মানে ফেজ 1-এ আমরা 4 সপ্তাহ ক্লাস নিব এবং 4 সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা, এভাবে রুটিন থাকে। তো ম্যাথে আমরা ক্লাস পাবো 4 দুগুণে 8টা। এই 8টা ক্লাসে আমরা 3টা অধ্যায় কমপ্লিট করে রাখবো এইচএসসি পরীক্ষার আগে। তো এইচএসসি পরীক্ষার আগে এই 3টা অধ্যায় যদি আমরা এখন কভার করে রাখি, তাই সুবিধা যেটা হবে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এখন যেহেতু বেশিরভাগই রিটেন ভর্তি পরীক্ষা, বুয়েটের ফাইনাল মেইন এক্সাম রিটেন হচ্ছে, তারপর রুয়েট রিটেন, চুয়েট রিটেন, এমআইএসটি রিটেন, বুটেক্সো রিটেন, আইইউটি এবং কুয়েট, এই 2টা এমসিকিউতে। তো বেশিরভাগই যেহেতু রিটেন পরীক্ষা, তো রিটেন পরীক্ষার জন্য হায়ার ম্যাথের প্রিপারেশনটা একদম মেইন প্রিপারেশনটা কিন্তু বোর্ড পরীক্ষার
প্রিপারেশন চাইতে একটু ডিফারেন্ট। তো সেই ডিফারেন্টটা কতটুকু ডিফারেন্স, এই জিনিসটা তোমাদেরকে আমরা আগে থেকে যদি 1 মাস প্রিপেয়ার করে রাখতে পারি, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে তুমি একটা আলাদা বুস্ট পাবা। যখন এইচএসসি পরীক্ষার পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করবা, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স তুমি পাবা যে আমি 3টা অধ্যায় আমার কমপ্লিট করা আছে, এবং পড়াশোনার গাইডলাইনটা কেমন হওয়া উচিত, প্রত্যেকটা অধ্যায় আমি কোন লেভেলে ক্লাস করব, নিজে কতটুকু প্র্যাকটিস করবো, কোত্থেকে প্র্যাকটিস করবো, সব কিছু ফেজ 1-এ আমরা তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে রাখবো, যাতে এইচএসসি পরীক্ষার পরে তুমি কোনো কনফিউশনে না ভুগো। এবং এই ফেজ 1-এ তোমরা কারা কারা ভর্তি হবা, তোমাদের অপার ভাই তোমাদেরকে বললো যে যাদের একাডেমিক প্রিপারেশন এতটুকু ভালো আছে যে তুমি কনফিডেন্ট যে এইচএসসি পরীক্ষায় তোমার অন্তত জিপিএ 5 আসবে। কারণ 24 ব্যাচে যেহেতু আসলে সবগুলো পরীক্ষা হয়নি, 23 ব্যাচে লাস্ট এইচএসসি 23 ব্যাচ সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিছিল, তো তখন আমরা যেই রিকোয়ারমেন্টটা দেখছিলাম যে মোটামুটি যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টে জিপিএ 5 পাইছে এবং ওভারঅল যাদের A+ বা জিপিএ 5 ছিল, সবাই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে। তো তোমাদের ক্ষেত্রেও আশা করা যায় তোমরা যদি ওভারঅল জিপিএ 5 এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টাতে A+ পাবা, এই কনফিডেন্সটা থাকে, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো ফেজ 1-এ এখন থেকে আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে তুমি জাস্ট নিজেকে 1 মাস আগায় রাখো, তোমার কনফিডেন্সটাও বুস্ট আপ হবে। আমি আবার কথা বলবো, তোমাদের রাকিব ভাইয়ার কাছে চলে যাচ্ছে এখন। রাকিব, ওদের উদ্দেশ্যে গাইডলাইন। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তারা সাধারণত একটু ক্রিম লেভেলের স্টুডেন্ট হয়, মানে একটু ধরো কলেজে একটু ভালো করে পড়াশোনা করছে, ওদের টার্গেট থাকে ওরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোয় খুব ভালো রেজাল্ট করবে। তো আমার দেখা মতে যেটা হচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ম্যাক্সিমামে কিন্তু কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই প্রিপারেশনটা শুরু হয়। অ্যাকচুয়ালি তুমি যখন কলেজের পড়া শুরু করো তখন থেকেই কিন্তু তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু হয়। কারণ অ্যাডমিশনের আসলে পরীক্ষাটা কোন সিলেবাসের উপরে হয়, এইচএসসির সিলেবাস যেটা সেটাই তো তোমাদের বই থেকেই তো মানে পরীক্ষার কোয়েশ্চেন আসবে, বইয়ের বাইরে থেকে তো কোয়েশ্চেন আসে না। ধরো ইঞ্জিনিয়ারিংয়ে আসে 2-1টা কোয়েশ্চেন বইয়ের বাইরে থেকে আসে, ওগুলো কিন্তু পারা লাগে না, ওগুলো না পেরেও কি তুমি যে কোনো জায়গায় টপ করতে পারবা। সো আমার দেখা মতে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা আসলে তোমার ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয়ে গেছে। তো যারা একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট তারা ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দেয়, আর ম্যাক্সিমামই দেখা যায় সেকেন্ড ইয়ার বা তারপর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক আলাদা করে যে সলভ করতে হয় ব্যাপারটা এরকম না। তোমাদের বইয়েই কিন্তু এখন দেখবা প্রত্যেকটা অঙ্কের পাশে ফিজিক্সে বা ম্যাথসে বলে দেওয়া থাকে এটা বুয়েটে আসছে, এটা কুয়েটে আসছে। তো প্রিপারেশনটা কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আরেকটু ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে হবে, কারণ কি তোমাদের সামনে এইচএসসির পরেই কিন্তু অ্যাডমিশন টেস্ট। সো এইচএসসির পরের যে অ্যাডমিশন ফেজটা, সেখানে কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় খুবই কম, 4 মাস। সো ওই 4 মাসটায় তুমি যদি একদম ইনসেন লেভেলের প্রিপারেশন না নিতে চাও, মানে ইনসেন লেভেলের প্রেশার না নিতে চাও, তাহলে তোমার কাজ হবে এখন থেকেই। যারা শুরু করে নাই, যারা শুরু করছে তারা তো খুবই ভালো, যারা অলরেডি আইডিয়া নেওয়া শুরু করছে বুয়েটের প্রশ্ন কেমন হয়, এই কোয়েশ্চেনগুলো কি আমি পারতেছি, এই কনসেপ্টগুলো কি আমি পারতেছি কিনা, তারা খুবই ভালো। আর যারা শুরু করো নাই, এখনই কিন্তু সময়, এখন স্টার্ট করে দাও, অ্যাটলিস্ট 2-3 মাসে তুমি একটু আগায় রাখো, তাহলে তুমি ধারণা পাবা যে অ্যাডমিশন ফেজে তোমার কতটুকু পড়া উচিত, কি পরিমাণ প্রেশার নেওয়া লাগবে। এখন তুমি যদি এরকম হও যে একটু ফাঁকিবাজি করো, খালি বোর্ডে যে এইগুলো আসতে পারে, বোর্ড পরীক্ষা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, বোর্ডের সিলেবাস অনেক বড়, কিন্তু পরীক্ষাটা সহজ। কেন জানো? কারণ কিছু স্পেসিফিক টাইপের অঙ্কই কিন্তু ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় আসে। তুমি যদি ম্যাথ বই দেখো বা ফিজিক্স বই দেখো, দেখবা কিছু স্পেসিফিক টাইপের অঙ্কই কি বারে বারে রিপিট হয়, যেটা কিন্তু অ্যাডমিশনে হয় না। অ্যাডমিশনে বইয়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো তুমি যদি খালি বোর্ড প্রিপারেশনটা নিয়ে রাখো, তখন কিন্তু অ্যাডমিশন টাইমে সেটা রিকভার করা অনেক কঠিন। কারণ তখন তোমাকে সব কিছু পড়া লাগবে, তখন ওই লেভেলের প্রেশারটা হ্যান্ডেল করা লাগবে। ওই যে বলে না 12 ঘন্টা 14 ঘন্টা পড়া লাগবে, তখন এটা পড়া লাগবে যদি তুমি এখন থেকে ঠিকমতো প্রিপারেশন না নাও। সো এখন থেকে স্টার্ট করো, 2 মাস ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা নাও, তুমি বুঝে উঠতে পারবা যে ওভারঅল স্ট্রাকচারটা কী। তারপর এইচএসসি শেষ হওয়ার সাথে সাথেই আবার পুরোদমে প্রিপারেশনটা স্টার্ট হয়ে যাবে। নর্মালি দেখা যায় এখন থেকে কেউ যদি প্রিপারেশনটা না নেয়, তাহলে এইচএসসির পরে গিয়ে একটা ভ্যাকেশন পায়, ওর তো ধারণা নাই ইঞ্জিনিয়ারিংয়ে যে এত প্রেশার, মানে প্রিপারেশনটায় ও এইচএসসির পরের যেই বন্ধটা ওখানে চিল করে একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রিপারেশন শুরু করে, তারপর মানে সব কিছুতেই তালগোল পাকায় ফেলে আর কি। পরীক্ষাও দেয় না, এটাও মডেল টেস্টও দিতে পারে না, ক্লাসও করতে পারে না, পরে দেখা যায় কি ডিপ্রেসড হয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটাই ছেড়ে দেয়। এটা অনেকের ক্ষেত্রে হয়। প্রতি বছর শুরুতে কিন্তু 14-15 হাজার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয়, আরও বেশি, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু 6-7 হাজারও ডেডিকেটেডলি থাকে না। বুঝতে পারছো? কারণ ওরা টাইমিংটা ঠিকমতো করতে পারতেছে না। সো এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করো। আর কারো যদি এরকম হয় যে তোমার প্রিপারেশন খারাপ,
এইচএসসির প্রিপারেশনই খারাপ, কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে এখন তোমার কাজ হবে এইচএসসিটাকে মেইন টার্গেট ফোকাস করে রাখা। তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়ে থাকতে পারো, বাট তোমার মেইন টার্গেট হবে এইচএসসিতে ভালো রেজাল্ট করা, যেটা অপার ভাইয়া বললো। না হলে কিন্তু তুমি পরীক্ষা দিতেই বসতে পারবা না, ঠিক আছে? সো এটাই। আর ক্লাসে কেমনে পড়াবো, কি পড়াবো, এগুলা আসলে তোমাদের কি বলার দরকার আছে? তোমরা তো আমাদের ক্লাস করেই অভ্যস্ত, তাই না? সাইকেলে যারা আসো, এফআরবিতে করতেছো, সো ওগুলো আমরা দেখে নিব। ক্লাসের কোয়ালিটি, কন্টেন্ট, এগুলো নিয়ে নো টেনশন। তোমরা যাতে প্রিপারেশন বা পড়াশোনাটা করো, এই জন্য এই কথাগুলো বললাম। তো ইনশাল্লাহ ক্লাসরুমে দেখা হবে। এখন তোমাদের দীপিত ভাইয়ার কাছে চলে যাচ্ছি। দীপিত। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো এতক্ষণ তো ভাইয়াদের আর কি সাজেশন বা টিপস শুনলাম, এবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি আর কি। সো ভাইয়া আমি নিজেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে এই অ্যাডমিশন কোর্সটা শুরু করি। এবং মজার ব্যাপারটা কি, আমি এসিএসের সাথেই তখন আমাদের টাইম থেকেই শুরু হয়েছিল। সো ফার্স্ট কোর্স বলতে পারো, এবং আমি শুরু করেছিলাম আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা এইচএসসির আগে এসিএসের সাথেই। এবং আমি বলবো যে এই জিনিসটা কিন্তু আমার লাইফের ভুল ডিসিশন হয় নাই, সেটা তো এখন দেখতেই পারতেছো। এবং আমি এটা যখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হয় তখন আর কি বুঝতে পারি যে আমি সবাই থেকে একটু আগে হাসি। কারণ ধরো এইচএসসির আগেই দেখা গেছে আমার 2-3টা চ্যাপ্টার প্রতিটা সাবজেক্টের ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রিপারেশন হয়ে গেছে। প্র্যাকটিস তো সাথে আসি, তোমাদের এক্সট্রা ম্যাটেরিয়ালস তো দেওয়া হবেই, ওগুলো করলে তো অন্য বিষয়। ক্লাসেই যে কত ভালো কন্টেন্ট প্রোভাইড করা পসিবল, এটা যখন আমি এবারের ক্লাস কন্টেন্টগুলো দেখতেছিলাম আর আমার ক্লাস কন্টেন্টগুলো দেখতেছিলাম আমার টাইমের, তখন দেখলাম যে হিউজ ডিফারেন্স। সো আমি বলবো যে তোমাদের অ্যাকচুয়ালি লস হবে না। তুমি যদি অবশ্যই, আগে আমি বলবো যে তোমার এইচএসসির প্রিপারেশান যদি ভালো হয়, দেন অবশ্যই তুমি চাইলে শুরু করতে পারো, এবং তোমার লাইফের ওইটা অবশ্যই একটা রিমার্কেবল ডিসিশন হবে। সো এই তো, বাকি সাজেশন বা টিপস বাকি আর যা আছে সব ভাইয়েরা তোমাদের অলরেডি বলে দিয়েছেন। সো তোমাদের কাজ হলো এখন একটা পারফেক্ট ডিসিশন নেওয়া তোমার প্রিপারেশন অনুযায়ী। সো এই তো, এবার আমি চলে যাবো অভিজ্ঞতার কাছে। না, আমরা এখন ফিজিক্স ডিপার্টমেন্টের কাছে চলে যাব। তার আগে তোমরা যে জিনিসগুলো জানতে চাচ্ছ যে ক্লাস কবে শুরু হবে, অলরেডি আমি বলছি যে মার্চের 15 তারিখ থেকে তোমাদের ফেজ 1-এ ক্লাস শুরু হবে। ঈদের ছুটির আগে 2 সপ্তাহ ক্লাস নিব আমরা, এবং ঈদের ছুটির পর আর 2 সপ্তাহ, টোটাল 4 সপ্তাহ ক্লাস নিব। ফিজিক্সে তোমাদের 2টা অধ্যায় পড়ানো হবে, কেমিস্ট্রিতে 2টা এবং ম্যাথে 3টা। তো ডিপার্টমেন্ট ওয়াইজ আরও তোমাদের ভাইয়েরা আসবেন, এবং আমরা কে কোন অধ্যায় লাইভে পড়াবো, কার আর্কাইভ ক্লাস ওয়েবসাইটে থাকবে, সব কিছুই আমরা আজকের মধ্যেই তোমাদেরকে গ্রুপে পোস্ট করে জানাই দেবো পোস্টার আকারে। টেনশনের কোনো কারণ নাই। এবং আমরা কিভাবে পড়াই, তোমাদের আকিব ভাইয়া বললেন যে এইগুলো নিয়ে আসলে আমার মনে হয় না আজকের এই ওরিয়েন্টেশন বা লঞ্চিং লাইভে আলাদা করে বলার কোনো দরকার আছে। তোমরা ইতিমধ্যেই জানো আমরা হায়ার ম্যাথ ডিপার্টমেন্ট থেকে অলরেডি 21 থেকে শুরু করে 24 শেষ 4টা ব্যাচ আমরা পড়াইছি। তো কি এমন পড়াইছি, কীভাবে পড়াইছি, এগুলো তোমরা অলরেডি নিজেরাও আমাদের সাইকেলে এবং এফআরবিতে দেখছো। তো এটা নিয়ে আসলে কনফিউশন কারোর থাকার কথা না। এরপরেও যদি কনফিউশন থাকে তাহলে ফেজ 1-এ ভর্তি হয়ে কনফিউশন ক্লিয়ার করে নিও। তো ঠিক আছে, এরপর আমি ফিজিক্স ডিপার্টমেন্টকে ডেকে নিচ্ছি। না, ওটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। অপার দূরে থাকলে কেন, চলে আসো আগে। অপার না আসলে তো হবেই না। আসো। অপার ছাড়া ফিজিক্স ডিপার্টমেন্ট আসলে ইনকমপ্লিট। তো আমরা যেটা তোমাদেরকে আসলে অলরেডি ভাইয়ারা কিন্তু সব কিছুই বলে দিছে, যে আমাদের এই এখন থেকে আসলে যারা শুরু করতেছো তারা দেখো, প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে, ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, এই 2টা চ্যাপ্টার আমরা আসলে শুরুতে কভার করব। তো ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা তো তুমি আসলে ইন্টারের শুরুর থেকে পড়তেছো। এই অধ্যায়ে সম্পর্কে যদি অন্য কোনো চ্যাপ্টার না পারো, ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা কিন্তু সবচেয়ে ভালো দখল তোমার আছে। তো এই অধ্যায়গুলা যদি এরকম হয় যে ভাইয়া আমার ইন্টারের পড়া কিছু গ্যাপ আছে, এখনও শেষের দিকের কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, তুমি এফআরবি কোর্সে আসো, সেই ক্ষেত্রে এফআরবিতে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তুমি কন্টিনিউ করতে থাকো। পাশাপাশি যেহেতু তোমার ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা অলরেডি পড়া আছে, তুমি এখান থেকে দেখো যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিভাবে করে কতটুকু এক্সট্রা পড়তে হয়।
মূলত আমাদের এইচএসসির জন্য যা কিছু পড়ছো অ্যাডমিশনে গেলে কিন্তু তার থেকে, বিশেষ করে যারা সাইকেলের স্টুডেন্ট আছে আমাদের, যারা সাইকেলে আমাদের এতদিন ক্লাস করছো, ফিজিক্সে দেখবা, কেমিস্ট্রি দেখবা, ম্যাথ দেখবা, সবগুলাতেই যা কিছু একাডেমিকে পড়ছো সেখান থেকে হয়তো আর কিছু এক্সট্রা জিনিস আছে। সো ওই এক্সট্রা জিনিসগুলো আসলে কতটুকু সেগুলো কিন্তু তুমি দেখবা যে ভেক্টর নিউটনের বলবিদ্যা অলরেডি যেহেতু অধ্যায়গুলো পারো, তুমি জাস্ট ক্লাসগুলা যদি স্লাইডগুলাও দেখো তাহলেও কিন্তু তোমার একটা সলিড আইডিয়া হয়ে যাবে। এবং যেটা বলছিলাম যে শুরুর থেকে যারা শুরু করতে পারে, একদম প্রথম থেকে যেহেতু ক্লাসগুলো শুরু হচ্ছে, এই প্রথম থেকে যারা শুরু করবে তারা কিন্তু সব সময় সবার থেকে আগায় থাকবে। ওরা যারা 3 মাস পরে শুরু করতেছে আর যারা 3 মাস আগে শুরু করতেছে, খুব স্বাভাবিকভাবেই যে সময় বেশি পাইছে সে প্রিপারেশনের জন্য বেশি সময় পাচ্ছে এবং সবসময় সে কিন্তু আগায় থাকবে। এবং দেখা যাবে যখন এইচএসসি পরীক্ষার পরে সবাই 3টা সাবজেক্ট পড়া শুরু করবে, তোমার অলরেডি যদি একটা কি 2টা সাবজেক্ট সাপোজ শেষ হয়ে থাকে, যে আমি ভাইদের আর্কাইভ দেখে ফিজিক্স পুরাটা শেষ করে ফেলছি, কম্প্যাক্ট ক্লাস আগের বছর রেকর্ড ছিল ওইগুলো দেখে আমি শেষ করে ফেলছি, কারণ আমার এর আগে যে চ্যাপ্টারগুলো পড়ছি সেটা খুব ভালোভাবে পড়া আছে। যদি কম্প্যাক্ট ক্লাস দেখেও তুমি পুরা ফিজিক্স একবার শেষ করে ফেলতে পারো, তোমার মধ্যে কিন্তু হিউজ একটা কনফিডেন্স কাজ করবে যখন এইচএসসির পরীক্ষার পরে প্রিপারেশন শুরু করবা। সবাই তখন 0 থেকে শুরু করতেছে আর তুমি তখন অলরেডি কিন্তু 33.33% আগায় থেকে শুরু করতেছো। সো তখন দেখবা বেশিরভাগ সময় এই মুহূর্তটাতে আসলে যখন আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করি আর বোর্ডের প্রিপারেশন, দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? দেখো, যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু হয় তখন আসলে ফোকাস রাখতে হয় 2 জায়গায়, একটা হচ্ছে নলেজ আর একটা হলো স্পিড। আর যখন বোর্ড প্রিপারেশন তখন কিন্তু আসলে নলেজের পার্টটা কভার করলেই মোটামুটি হয়ে যাচ্ছে, কারণ বোর্ডে অ্যান্সার করার জন্য একটা সিকিউর জন্য 20 মিনিট করে সময় পাওয়া যাচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে একটা রিটেনের জন্য একটা প্রশ্নে 3 মিনিট করে সময় পাচ্ছ। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিপারেশন, ওইখানে জাস্ট পার্থক্যের এই জায়গাটা বড় একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, যে আসলে আমার নলেজের পাশাপাশি কিন্তু একই সাথে আমাদেরকে টাইমের সাথে পাল্লা দিতে হয়। তো ওই প্র্যাকটিসটা তখন কিন্তু তুমি আরও বেটারভাবে করতে পারবা যদি তোমার নলেজের গ্যাপগুলা যতটা সম্ভব আগে কাভার করা থাকে। সো আমরা আসলে যখন ক্লাস নেই তখন আমাদের যে ক্লাসের কন্টেন্টগুলো আছে, তোমরা আগের বছরে আমার যে নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস নিছি ওটা দেখলে বুঝবা, একদম ক্লাসের শুরুতেই মোটামুটি 7টা-8টা রাইটারের যে বইগুলা থেকে দেখবা বেশিরভাগ প্রবলেম কিন্তু কমন থাকে, কিছু কিছু প্রবলেম থাকে ইউনিক। সো ইউনিক প্রবলেমগুলা সহ কমন প্রবলেমগুলো একদম মানে সহকারে কিন্তু আমাদের ওখানে স্লাইডের মধ্যে দেওয়া ছিল, প্রত্যেকটা ম্যাথ করানো আছে। সো মোটামুটি ক্লাসের কন্টেন্ট যদি ভালোভাবে ফলো করো, তুমি দেখবা তুমি কয়টা বই ইন্টারে পড়ছো, 2টা বই হয়তো বা বেশিরভাগ মানুষজন দেখছো, কিন্তু মোটামুটি 7টা-8টা বই যত রাইটারের আছে সেগুলো যদি আসলে কাভার করা হয়, মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু কাভার্ড। সো এরপরে যতটুকু যা এক্সট্রা লাগে, যে ধরো কিছু প্রবলেম হয়তো বা বইয়ের বাইরে, কিছু হয়তো আমাদের বাইরের রাইটারের বই থেকে কিছু প্রবলেম আসতেছে, সেগুলো আসলে এক্সেপশনাল কেস, ওগুলো যদি নাও পারো আহামরি যে তোমার পজিশনে খুব হেরফের হবে এরকমটা না। তো দেখা যায় যদি তুমি চান্স নিশ্চিত করতে চাও সেক্ষেত্রে কিন্তু মেইন বইয়ের যে টপিকগুলো আছে সবগুলো রাইটারের বই যদি ভালোভাবে কভার করতে পারো, এটাই কিন্তু তোমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর যারা আগের থেকে শুরু করতেছো তারা অবশ্যই ওই টাইমটা বাই করতে পারো যে আমি কিছু অ্যাডভান্স প্রবলেম দেখে রাখবো। সো যেটা হয় যে আসলে মোটামুটি একাডেমিকের এই পোর্শনটা থেকেই কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে কারা চান্স পাবে। আর যখন অ্যাডমিশনের প্রিপারেশন, ওই সময়তে আসলে সিরিয়াল কত আগাবে, মানে আমি কি টপ 100-এর মধ্যে থাকতে পারবো নাকি আমি কোনো রকমের চান্স পাবো, এরকম একটা র্যাঙ্ক তখন আসলে ওইটা আসলে একরকম র্যাঙ্ক বুস্টার বলতে পারো। তো আমরা চেষ্টা করব আমাদের ক্লাসের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আসলে গত বছর যা ছিল এই বছর সেগুলোকে আরও সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আর আমাদের সাথে তো দেখতেই পাচ্ছ সিয়াম ভাই আছে, অপূর্ব দাদা আছে, আর আমাদের অপার ভাইয়ের আর্কাইভ তো তোমাদের সাথে থাকবেই। আর অপার ভাইয়ের গাইডলাইন, মোটিভেশন, এই জিনিসগুলোও দেখবা সবসময় কিন্তু টাইম টু টাইম তোমরা পাচ্ছই। সো অপূর্ব নিচে নেমে গেলে তো খাটো হয়ে গেল। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে ইঞ্জিনিয়ারিং ব্যাচের লঞ্চিং লাইভ। তো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট দেখতেই পাচ্ছ যে আমাদের মুরব্বী মাস্টার আছে, ঠিক আছে। তারপরে আমাদের একেবারে ইয়ং, আমরা এবার ফিজিক্স ডিপার্টমেন্টটাকে এমনভাবে সাজাইছি একেবারে বাচ্চা থেকে বুড়ো, মানে সব ধরনের টিচার আমরা আমাদের প্যানেলে এবার রাখছি। তো হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে, তোমরা ওই যে জিজ্ঞেস করতেছিল অপার নাই কেন, তো অপারকে এবার আমরা ইচ্ছা করে বাদ দিছি যে অপার আসলে আমাদের এই যে 3 জনের সাথে ম্যাচ হচ্ছে না, ঠিক আছে, এই কারণে আমরা আসলে ইচ্ছা করে অপারকে বাদ দিছি। তো যাই হোক, আমি এবার একটু সিরিয়াস কথাবার্তায় আসি। দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা অনেকটা একটা স্মার্ট প্রিপারেশন। তুমি শুধুমাত্র পড়ে গেলা, তুমি শুধুমাত্র ধরো যে ম্যাথ করে গেলা, হ্যাঁ, তাইলেই তোমার একটা ভালো প্রিপারেশন হবে এরকম না। চেষ্টা করতে হবে এখানে যেহেতু প্রতিযোগিতা, তো প্রতিযোগিতাতে তুমি কিভাবে আগাই থাকতে পারো,
মানে ধরো চেয়ার আছে হচ্ছে 2টো, এখন 10 জন দৌড়ানো শুরু করছে, তাহলে বসতে পারবে কয়জন? 2 জনই বসতে পারবে, সে যত দ্রুতই দৌড়াক না কেন সবাই। তো এই কারণে চিন্তা করতে হবে যে তুমি দ্রুত দৌড়াইতেছো এবং তারপরে কথা হচ্ছে তোমার পিছনে কারা আছে, এই যে দুইটা ব্যালেন্স করে তুমি যদি দৌড়ায় যাও তাহলে তুমি কিন্তু তখন আর কি চেয়ার দখল করতে পারবা। তো এই ব্যাপারটা আর কি মাথায় রাখা লাগে। তো এর জন্য যেটা দরকার, ধরো যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেয় হাতে গোনা কত স্টুডেন্ট প্রিপারেশন নেয়, হাতে গোনা 13 থেকে 14। 13 থেকে 14, হ্যাঁ, এরা হচ্ছে প্রিপারেশন নেয়। তো এর মধ্যে থেকে ধরো যে আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এছাড়া ধরো যে মিস্ট, তো এরকম মিলায় যে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলোতে যে সিটগুলো আছে, এখানে ধরো একটা সিট দখল করা খুব বেশি কষ্টের কিন্তু না। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অন্যদের থেকে একটু আগায় থাকার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করা দরকার, যেটা ধরো অনেকে ফলো করে না এবং সঠিক সময়ে সঠিক যে ডিসিশনটা সেইটা নিতে পারে না। রাকিব প্রথমে বলতেছিল যে ইঞ্জিনিয়ারিং ব্যাচের আসলে তোমাদের যেহেতু টার্গেট ইঞ্জিনিয়ারিং, তো তোমাদের পড়াটা শুরু হবে কখন থেকে? তোমাদের পড়াটা শুরু হবে ফার্স্ট ইয়ার থেকে, এটাই হচ্ছে প্রথম কথা। এখন কথা হচ্ছে কি, তুমি ফার্স্ট ইয়ারে তুমি চিন্তা করো, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে তুমি কি সেই লেভেলের সিরিয়াসনেস ভাবে তুমি পড়াশোনা করছো? তোমার পড়াশোনায় সেরকম সিরিয়াসনেস ছিল? অনেকের হয়তো অ্যান্সার আসবে যে না, আমার সিরিয়াসনেস ছিল না, বাট প্যাশন ছিল কি বা টার্গেট ছিল কি আমার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তো এই কারণে দেখো তোমার মানে তুমি সেরকম সিরিয়াস ছিল না পড়াশোনায়, বাট তোমার একটা ভালো টার্গেট আছে, তুমি কিন্তু একটা তুমি লক্ষ্য রাখছো যে তোমার ইঞ্জিনিয়ারিং চান্স পাইতে হবে। তাহলে এখন যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে কি, যে তুমি যে প্রথমে সিরিয়াস ছিল না, তো সেইখানে একটা তুমি অন্যায় করে ফেলছো। তো এখন তোমার কাজ হবে যে ওই অন্যায়টাকে এখন পুষায় ফেলার। তো এর জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে তুমি আগে থেকে অ্যাটলিস্ট মানে এই যে এখন যে সময়টা তুমি পাচ্ছ, এখন থেকে তুমি প্রত্যেকটা সাবজেক্টের, আমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের সবসময় এই জিনিসটা বলি, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা যেন মানে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা শেষ হওয়ার পর সে যেন অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিংয়ে, তুমি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো, এখান থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আসবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্যাটার্নটা এইটা বোঝার জন্য অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনগুলো আমরা যেভাবে নিই, স্টুডেন্টরা যেভাবে প্রিপারেশনটা নেয়, তোমাদের বড় ভাইরা যেভাবে প্রিপারেশন নিছে বা আমরা যেভাবে ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়াই, তো ওই অনুযায়ী তুমি অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটু একটু করে তুমি যদি আগায় রাখতে পারো, তাহলে তুমি কিন্তু এই যে প্রতিযোগিতাতে অন্যদের থেকে আগায় থাকবে। এটাই হচ্ছে মূল মন্ত্র আর কি, এটাই হচ্ছে মূল কথা। তো এই জিনিসটা মাথায় রেখে তুমি ডিসিশনটা নাও। তোমার যেন ওই যে আমি বলি না যে আফসোস করে পরে কিন্তু কোনো লাভ হয় না, আসলে আফসোসের আসলে ওই আফসোসই করা হয়, কিন্তু এর আসলে কোনো মানে পুরানো যায় না, কোনো কিছু দিয়ে এটা পুরানো যায় না। তো এই আফসোসটা যাতে করা না লাগে, তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। আর এবার আমি আরেকটা জিনিস একটু যেটা বলি, ধরো যে এবারের যে ইঞ্জিনিয়ারিং প্যানেলটা, এই প্যানেলটাতে যদি আমি স্টুডেন্ট হইতাম, তাহলে আমি মানে এইটা আমি তোমাদের বলি যে মানে হিমেল একটু মাইন্ড করো না কিন্তু, তো এটা হচ্ছে আমি পাওলবি ভাই এবং সঞ্জয় দা এই দুইজনের কেমিস্ট্রি কম্বো ক্লাস করার জন্য আমি এনরোল করতাম। আর কারো ক্লাস করি বা না করি, অ্যাটলিস্ট এই দুইজনের কেমিস্ট্রি কম্বো ক্লাসটা করার জন্য আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে এনরোল করতাম। তো তোমরা বুঝতেই পারতেছো যে কত মানে ভারী প্যানেল আমরা তোমাদের সামনে দাঁড় করাইছি আর কি। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবা। আর এবার আমাদের আরেকটা কথা আমি যেটা পয়েন্ট আউট করে রাখছিলাম সেটা আর একটু বলি, যে দেখো তোমরা অনেক সময় ধরো যে কমেন্ট করো যে ভাই আপনারা দুইজন পড়াইলেই পারেন বা আপনি একা পড়াইলেই পারেন, আপনারা জুনিয়র টিচার নিচ্ছেন কেন, এরকম তোমরা কমেন্ট করো। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখন বুড়া হয়ে গেছি। তোমাদের যে মেন্টালিটি, সেই মেন্টালিটি কিন্তু আমি মাসুর অনেক সময় ম্যাচ করতে পারি না, আমরা ধরতেই পারি না। আমরা কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমরা পড়াই ভালো, তোমাদের ভাষ্যমতে ধরো আমরা পড়াই ভালো বা আমরা ভালো কন্টেন্ট ডেলিভারি দিই, তো সেই কন্টেন্ট ডেলিভারি আমাদের কিন্তু ধরো যে জুনিয়র এই যে দীপিত বলো বা মিফতাউল সিয়াম বলো, এরা আমাদের যে সাপোর্টটা দিছে এবং আমরা এদেরকে যেভাবে ধরো যে আমরা যে সাপোর্টটা দিছি, অবশ্যই যে কন্টেন্টের দিক দিয়ে কিভাবে পড়াইতে হবে, স্টুডেন্টদের কীভাবে কি ডেলিভার দিতে হবে, এইটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা গাইড করে গেছি। তো যে জিনিসটা আসলে এরা দিতে পারে যেটা আমরা দিতে পারি না, সেইটা একটু আমি বলি। এই যে দীপিত, তারপরে সিয়াম, মিফতাউল সিয়াম, এরা যে জিনিসটা তোমাদের দিতে পারে সেটা হচ্ছে মানে তোমাদের মানে মেন্টালিটিটা ওরা ম্যাচ করতে পারে। তোমাদের মেন্টালিটিটা, তোমাদের ধরো যে অনেক সময় এই যে আমি এবার সিয়ামের কথা বলতেছিলাম, যে অনেক সময় অনেক স্টুডেন্ট আমার কোনো জায়গায় পড়ানোটা বুঝতে পারে নাই, সে মানে কমেন্ট করছে, ওইটা স্ক্রিনশট নিয়ে সে কমেন্ট করছে ডিসকাশন গ্রুপে, আমি সলভ দিতে পারি নাই। বা আমি যখন ধরো আমার চোখে যখন পড়ছে, আমি যখন ধরো অফলাইন ক্লাস নিয়ে যখন ফেসবুকে ঢুকছি, তখন আমার চোখে যখন পড়ছে, এর মধ্যে কিন্তু মনে করো যে একেবারে মানে এআই টুলের মতো মানে সিয়াম সেখানে ঝাঁপাই পড়ে সলভ দিয়ে দিছে। মানে আমি এখন কি করি যে কোনো জায়গায় সলভ মানে ভাই এটা বুঝতে পারি নাই কি হবে, আমি কি করি টুপ করে খালি সিয়ামকে মেনশন করে দিই, আর কিছু করা লাগে না আমার।
তো এই জিনিসটা তোমরা পাইতেছো। আর আমি বলবো যে তোমরা এই গাইডলাইনটা আমরা তোমাদের পড়াই যাব, আমি মাস্টার তোমাদের ধরো পড়াই যাব, বাট তোমরা এই যে আগাই থাকার জন্য বা র্যাঙ্ক আগানোর জন্য যে গাইডলাইনটা দরকার, কি গাইডলাইনটা দরকার, কিভাবে পড়া দরকার, এই জিনিসগুলো তোমরা রাকিব, দীপিত, সিয়াম এদের কাছ থেকে এই গাইডলাইনটা তোমরা নিবা। তোমাদের সামনে সেই সুযোগটা আছে, তোমরা এটার মানে ইউজ করো, যেটা আমরা পাই নাই। আমরা মানে এটা কল্পনা করতে পারি নাই যে ধরো যে বুয়েটে 100-র মধ্যে আছে এরকম কোনো ভাই, তার কাছে গিয়ে আমরা মনে করো যে মানে বসে থাকবো যে সে আমাদের একটু গাইডলাইন দিবে, এইটা কিন্তু স্টুডেন্ট লাইফে আমরা পাই নাই। তো তোমরা এই জিনিসটা পাইতেছো। হ্যাঁ, তোমরা দেখবা সিয়াম ভাইকে যে কোনো জায়গায় কমেন্ট করলে, মেনশন দিলে, মানে আমি রিপ্লাই না দিলেও সিয়াম সেখানে যে রিপ্লাই দিয়ে দিচ্ছে, এই জিনিসটা মানে আমার খুব মানে ভালো লাগছে। তো এর জন্য আসলে ও আমাকে এবার যে সাপোর্টটা দিছে, আর মাস্টার তো অবশ্যই আছে। হ্যাঁ, আমরা মনে করো যে মানে যে জিনিসটা আমরা পাইছি ফিজিক্সের গতবার, তো এটা মানে ইনসেন, এটা কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়, বিশেষ করে সিয়ামের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়। তো এখন আমরা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটাকে নিয়ে আসি। ও সরি, সিয়ামকে তো বলতে দিচ্ছি না। ভাই আমার হয়ে অলরেডি কথা আসলে ভাই আমার হয়ে কথা বলেই দিছে, তো আমরা আসলে নতুন করে খুব বেশি কিছু অ্যাড করব না। এখন তোমরা অনেকেই হয়তো একটু কনফিউশনে আসো যে বিষয় নিয়ে, যে মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ফেজ 1 হবে, এখানে আমরা ভর্তি হব কিনা বা এখানে ক্লাস করব কিনা। এখন কথা হচ্ছে রাকিব ভাই এবং অপূর্ব ভাই দুইজনই খুব সুন্দর একটা কথা বলছে। আমাদের আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু হয় সেই এসএসসি ফার্স্ট ইয়ার থেকে। তখন আমার কথা যদি বলি, আমি শুরুর দিকে যখন পড়াশোনা করছি, বেশ কিছু চ্যাপ্টার যখন আমাদের পড়া হয়ে গেছে, ভেক্টর বলো বা ম্যাথে আমাদের ডিফারেন্সিয়েশন একটু পরেই শুরু করা হয়, বা ম্যাট্রিক্স, তারপর ত্রিকোণমিতি সাধারণত শুরুর দিকেই শুরু করে। তো চ্যাপ্টারগুলো যখন হয়ে যেত, তখন আমি করতাম কি, চ্যাপ্টার বইটা খুব ভালোভাবে পড়তাম, অন্য রাইটারের বই যদি দেখা সম্ভব হয় সেটা দেখতাম, তারপরে পাশাপাশি একটু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে একটু দেখতাম আর কি, যে কী কী কোয়েশ্চেন আসে, দেখি তো পারি কিনা। বা আমাদের কিন্তু টেক্সট বুকের শেষেও কিন্তু অনেক ভার্সিটিতে কত সালে কোন কোয়েশ্চেনগুলো আসে ওগুলো কিন্তু দেওয়া থাকে। তো তোমার আসলে প্রিপারেশন, তুমি যখন বই পড়ে থাকো, বইয়ের প্রবলেমগুলো সলভ করে থাকো, তুমি কিন্তু আসলে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিচ্ছই। তোমাদের অনেকেরই কিছু কিছু প্রিপারেশন হয়ে গেছে, ইতোমধ্যেও হয়ে গেছে। তো যাদের একদম মানে এরকম চিন্তা নিয়ে আসার দরকার নেই যে আমার তো ভাই পুরো সিলেবাস কমপ্লিট হয় নাই, আমি কি এখানে ক্লাস করতে পারবো কিনা। তোমার যদি আংশিক 75% সিলেবাসও মোটামুটি ভালোভাবে কভার হয়, 25% তুমি এই যে লম্বা গ্যাপটা আছে, ধরো 4 মাস বা 5 মাস সময় পাচ্ছ, এত হয়তো পাবা না, 4 মাস ধরে নিলাম, এই সময় কিন্তু তুমি গ্যাপ পূরণ করতে পারবা, পুরাতন পড়াগুলো রিভাইজ দিতে পারবা এবং সামান্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও এগিয়ে রাখতে পারবা। যদি এগিয়ে রাখো, তোমার আসলে অ্যাডমিশনে কি সুবিধা হবে, অ্যাডমিশন আসলে সময়টা এত কম, এই সময় আসলে কনসেপ্ট বিল্ডিং এটা সুযোগ নেই, এটার একদমই সুযোগ নেই। তো তোমার আসলে কনসেপ্ট বিল্ডিং সব করে যেতে হবে একাডেমি থেকে। অ্যাডমিশনে যেয়ে তুমি কী করবা, একটু প্র্যাকটিস করবা, পড়াগুলো রিভাইজ দিবা। যাদের কনসেপ্টগুলো আগে থেকে ভালোভাবে করা থাকে, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে এবং সেটার উপর নির্ভর করে তোমার কিছু প্রবলেম সলভ করা থাকে, তারা ইঞ্জিনিয়ারিংয়ে শাইন করবে অ্যাডমিশনে। যাদের কনসেপ্টগুলো ঠিকভাবে করা নাই, তারা কিন্তু অ্যাডমিশনে যে সাফার করবে, কারণ কি তখন তাদের নতুন করে কনসেপ্টগুলো শিখতে হবে, বাট অলরেডি কিন্তু অন্যরা অনেক আগে গেছে তোমার চেয়ে। তো তোমাদের হাতে যে সময়টুকু আছে, এই সময় অবশ্যই তোমাদের কাজ হবে কনসেপ্টগুলো ক্লিয়ার করা, কনসেপ্ট ক্লিয়ার করা, কিছু প্রবলেম প্র্যাকটিস করা। আর যাদের এগুলো খুব ভালোভাবে করা আছে, তারা আমাদের ইঞ্জিনিয়ারিং ফেজ 1-এ যুক্ত হতে পারো, কিছু ক্লাস করে রেখে 2-1টা চ্যাপ্টার আগে রাখতে পারো। এমন অনেক ছেলেপেলেও আছে যারা যখন আমাদের ফেজ 1 লঞ্চ হবে, সব আর্কাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস এগুলো যুক্ত হয়ে গেছে অলরেডি, আই গেস। এগুলো থেকে আর্কাইভ ক্লাস দেখে তাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন 50% প্লাস আগেই কমপ্লিট করে ফেলে। তো তারা অ্যাডমিশনে যে জাস্ট সামান্য কিছু যেটুকু বাকি থাকে সেটুকু কমপ্লিট করে এবং ধুমাই রিভাইজ দেয় আর কি, বেশি করে রিভাইজ দেয়, বেশি করে পরীক্ষা দেয় এবং তাতে তাদের ক্যালকুলেশন একটা স্পিড, অ্যাকুরেসি এগুলো একটা অন্য লেভেলে চলে যায়। তো তারাই দেখবা আলটিমেটলি খুব শাইন করে। তো তোমাদের হাতে এখন হতাশ হওয়ার কিছু নাই, এখনও সময় আছে, 4-5 মাসের সময় আছে, তারপর অ্যাডমিশনে কিছু সময় পাবা। সময়টাকে ইউটিলাইজ করো, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো আমার পক্ষ থেকে এইটুকুই, আর বেশি সময় আমি দিব না। অপার ভাইকে কিছু দেই, অপার ভাই কিছু বলুক। আচ্ছা, তো আমি কিন্তু এই ব্যাচে না থাকলেও আসি, আমি পুরো ব্যাচটাতেই তোমাদের সাথে থাকবো। অ্যান্ড আমার যা পরামর্শ, যে জিনিসগুলো আসলে না দেখা যায় না নর্মালি, ধরো যদি আমি পড়াতে থাকি হয়তো তোমাদের অন্যান্য সমস্যার কথা কে শুনবে, তো সেই জায়গাগুলোতে ইনশাল্লাহ সবসময়ই আমাকে পাবা। আর ক্লাসের ক্ষেত্রেও আমার আর্কাইভ ক্লাসগুলো কিন্তু এখানে থাকবে, সো সেটাও সমস্যা হবে না। তো আমি লাস্টের দিকেও আরও কথা বলবো কিছু। তো তার আগে আমরা আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে একটু ডেকে নিব। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এবার কিন্তু আমাদের সাথে সঞ্জয় দাদা, হিমেল তো আগে থেকেই ছিল, সাথে পাহলবি ভাইও যুক্ত হচ্ছেন। তো আমি একটু ওনাদের সম্বন্ধে বলি, তারপরে আমি ওনাদেরকে ডাকবো। তো আমার ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ক্লাসটা একদম মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ফার্স্ট ক্লাসটা ছিল পাহলবি ভাইয়ের ক্লাস। এবং পাহলবি ভাই ওই ফার্স্ট ক্লাসটাতে যখন আমি ওনার অ্যাটেন্ড করি, মানে উনি যা যা
বলতে পারো প্রত্যেকটা জিনিসই মনে আছে, অ্যান্ড ওনার নামটাও এত ইউনিক, সো আমি ভুলার আসলে কোনো চান্সই পাইনি যে পাহলবী ভাই। পরবর্তীতে আমি এরপর তো ভাইয়ের সাথে কথা বলা বা দেখা হওয়ার সুযোগ নেই, ভাই আমি বুয়েটে যখন ঢুকি তার আগেই আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার শেষ। তো পরবর্তীতে অনেক দিন পরে আমি দেখি যে ভাইয়া ম্যাথ পড়াচ্ছেন বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য ম্যাথের ট্রিক্স বা এগুলো পড়াচ্ছেন। তো আমি অবাক হয়ে যাই, আমার তখন একটা মনে হচ্ছিল যে আমি কি উনার কাছেই কেমিস্ট্রি পড়ছি, নামটা তো মিলতেছে, আবার বুয়েটিয়ানো চেহারাও মিলতেছে, মানে ওই আমার কাছে যেটা মনে হচ্ছিল উনি আবার ম্যাথ টিচার হইলো কবে। তো উনি অনলাইনে এর আগে কিন্তু কেমিস্ট্রি সেভাবে পড়ান নাই, এবং উনার কিন্তু স্ট্রেংথটা, ভাইয়ের সাথে আমার যখন কথা হয়েছে, ওনার স্ট্রেংথটা কিন্তু কেমিস্ট্রি। অ্যান্ড অ্যাডমিশনে ওনার সাথে উনি একটা লাইন আমাকে বলছেন যে দেখো অপার, অ্যাডমিশনে আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট যেখানে সেটা হচ্ছে কেমিস্ট্রি। তো ভাইয়া সকল পাত্রে দিলেই ভাইয়া তার আকার ধারণ করতে পারে, এরকম একজন মানুষ। অ্যান্ড ভাইয়া আমি এতটুকু বলতে পারি যে আমাদের এই ব্যাচের ম্যান টু ওয়াচ হচ্ছে পাহলবী ভাই। মানে এটা তোমরা মিলাই নিতে পারবা ব্যাচ শেষেও, যে মানে এই ব্যাচে ম্যান টু ওয়াচ হচ্ছে পাহলবী ভাই। আর এছাড়া সঞ্জয় দাদাও আমার সরাসরি শিক্ষক ছিলেন, সঞ্জয় দাদাকে আমি সবসময় বলি, সঞ্জয় দাদার একটা ইউনিক পার্সপেক্টিভ ক্রিয়েট করার ওয়ে আছে, যেটা তোমরা ব্যাচে আসলেই বুঝতে পারবা। সঞ্জয় দাদার পড়ানোর ক্ষেত্রে তোমরা ইনিশিয়ালি মনে হতে পারে ভাইয়া এখান থেকে এখানে গেলো, এখান থেকে লাস্টে যখন ডটগুলা কানেক্ট হয় না, তখন মানে লাইক গায়ে কাটা দিয়ে যায় আর কি, এরকম স্টাইলের পড়ানো ওনার। অ্যান্ড এটা টপাররা অনেক বেশি এনজয় করে। সো সঞ্জয় দাদার ক্ষেত্রে এটা বললাম। আর হিমেল আসলে আমার শিক্ষক না, সারা বাংলাদেশের শিক্ষক, কারণ হিমেল একাধারে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আমার কাছে মনে হয় না যে আমাদের মধ্যে কাউকে যদি বলে যে ম্যাথের একটা ক্লাস বা কেমিস্ট্রির একটা ক্লাস একাধারে অ্যাডমিশন ব্যাচে নিতে, এটা কেউ পারবে না, বাট হিমেল পারবে। অ্যান্ড হিমেল নিয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্টও আসতেছে সামনে, আমি ছোট্ট করে বলবো কি হিমেল? আচ্ছা, তো হিমেল শুধুমাত্র এইচএসসি লেভেলের স্টুডেন্টসদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের শিক্ষক আর থাকতেছে না। হিমেল ইনশাল্লাহ তোমরা যারা 25 ব্যাচ আছো তারা তো পুরোটাই পাবা, 24 ব্যাচই পাওয়া শুরু করবে। এবার গ্র্যান্ড সেলিব্রেশনের অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল এটা। হিমেল অলরেডি এসিএস ইঞ্জিনিয়ারিং স্কুল, অর্থাৎ AES এটার শর্ট টার্মটা করলে, এই প্রতিষ্ঠানটা হিমেল নিজে দিচ্ছে। এবং এই প্রতিষ্ঠানটা কাদের নিয়ে কাজ করবে? ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড স্টুডেন্টস যারা, অর্থাৎ তোমরা যখন ইঞ্জিনিয়ারিং চান্স পাবা ইনশাল্লাহ, যে কোনো জায়গায় পড়ো না কেন, সেই জায়গায় যখন যাবা তখন তোমরা আবার হিমেল ভাইয়ের স্টুডেন্ট হবা। এবং বাংলাদেশে এই স্কোপটা খালি, এই স্কোপটা বাংলাদেশে যদি একটা মানুষ সম্ভব করতে পারে সেটা হচ্ছে হিমেল। কারণ এত মাল্টি ডাইভার্সিটি সহ একটা মানুষ, মানে সে হিমেলই আর কি, যে হচ্ছে ট্রিপলিও পড়াইতে পারবে, অন্যান্য সাবজেক্ট দিলেও সেটাও পড়াই দিতে পারবে, সহজ বানাই ফেলতে পারবে। আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের যারা স্টুডেন্টসরা ছিলাম তারা কিন্তু বাইরের দেশের লেকচারগুলো পড়তে হইতো ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার পরে। বাংলাদেশে কিন্তু সেরকম লেকচার বা সেরকম ডেডিকেটেড কোনো প্ল্যাটফর্ম ছিল না। হোপফুলি এসিএস ইঞ্জিনিয়ারিং স্কুল সেই প্ল্যাটফর্মটা যদি হয়, আমরা সরাসরি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদেরকে কেটার করবো। অ্যান্ড এটা একটা প্রাউড মোমেন্ট, অ্যান্ড হিমেল এই জিনিসটা সম্পূর্ণ নেতৃত্ব দিবে। তো বুঝতেই পারতেছো তোমরা কাদের কাছ থেকে আসলে পড়তে যাচ্ছ। এটা একটা মানে জিনিসটা হচ্ছে কি, পড়াতে হয়তো বাংলাদেশে অনেকে পারে, আমাদের চেয়েও ভালো পড়াতে পারে এমন অনেকে আছেন, কিন্তু এ ম্যান উইথ স্টোরি, এটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট মনে হয়, যে এই মানুষটার একটা গল্প আছে। অ্যান্ড এই মানুষটার কাছে যখন আমি পড়বো আমার মনোযোগ অটোমেটিক কাজ করবে, আমি এই মানুষটার কাছে পড়তেছি। সো এসিএসের বিশেষত্ব এই জায়গাতেই। অ্যান্ড এসিএস আমরা ওই সকল শিক্ষকরাই একসাথে হয়েছি ইনশাল্লাহ, যাদের কাছে পড়তে তোমার প্রাউড ফিল হবে, মনে হবে যে আমি উনার কাছে পড়ছি, আমি শুধু এই চ্যাপ্টার পড়ছি তা না, আমি এই চ্যাপ্টারটা উনার কাছে পড়ছি। এই জিনিসটাই আমরা এস্টাবলিশ করতে চাই এবারের ইঞ্জিনিয়ারিং ব্যাচে। তো ভাই আপনারা যদি আসতেন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমরা আজকে তোমাদেরকে যেই কথাগুলো বলছি সেগুলো আমি একটু যদি দুইটা পয়েন্ট করি। যে প্রথমত হচ্ছে, আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলার আগে প্রথমেই বলবো যে এই মুহূর্তে তোমরা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের প্রতি যদি তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, তোমরা ইঞ্জিনিয়ারিংয়েই কোচিং করবা কি না, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব যদি কাজ করে, তাহলে প্রথমে আমি বলবো যে তোমার যদি মোটামুটি বেসিক যদি তুমি মনে করো যে তোমার ভালো আছে, মোটামুটি বেসিক ভালো বলতে হচ্ছে তুমি যদি তোমাকে নিজেকে মনে করো যে হ্যাঁ আমি একসময় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, পরবর্তীতে হয়তোবা একটু পড়াশোনার গ্যাপের কারণে পড়াশোনা কম হয়েছে, সেই জন্য এখন একটু পিছায় পড়ছি, এরকম যদি স্টুডেন্ট হয়ে থাকো, অথবা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, এই দুই ক্ষেত্রেই তোমার জন্য সবচেয়ে ভালো যেই অপরচুনিটিটা থাকবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে। কারণ ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের একটা বড় বিশেষত্ব হচ্ছে যে এইটা হচ্ছে যে তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবা তোমাদের কম্পিটিটর শুধুমাত্র তারাই থাকবে। মানে বিষয়টা এরকম যে কেউ একজন যদি মেডিকেলের কোচিং করে,
সে কোনোদিন কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে আসবে না। একবারে রেয়ার কেস যে মনে করো 1% স্টুডেন্টও থাকবে না। তুমি কিন্তু মেডিকেলে সবাই, তোমরা কিন্তু যারা ইঞ্জিনিয়ারিংয়ে কোচিং করবা তোমরা সবাই দেখবা যে মেডিকেলে পরীক্ষা দিতে চলে গেছে ওদের একটা সিট খাওয়ার জন্য। তো আলটিমেটলি যে তোমাদের কম্পিটিটর শুধু তোমরাই। এবং দেখা যায় যে প্রথমত 25 থেকে 30 হাজার স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কম্পিট করা শুরু করে বা কোচিং করা শুরু করে, তাদের মধ্যে মাত্র আমি বলবো 5,000ও না, মানে 2 থেকে 3 হাজার স্টুডেন্ট এমন থাকে যে হতাশাগ্রস্ত হয় না, যে মনে করে যে আমার দ্বারা আর ইঞ্জিনিয়ারিং হবে না। তো আমি বলি যারা হতাশাগ্রস্ত থাকে না তারা তো সবাই চান্স পাই, যেহেতু সিট এতই বেশি আছে, যারা হতাশাগ্রস্ত এরাও তারপরে চান্স পাওয়া শুরু করে দেয়। তো আলটিমেটলি তোমার সবচেয়ে বেশি অপরচুনিটি যেই জায়গায় অপরচুনিটি, সেইটা আমি মনে করি যে তোমার সবচেয়ে বড় দুয়ার খোলা যেই জায়গায় থাকবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে। যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, তোমার তখন তুমি যদি বলো সেকেন্ড অপশন কি, তুমি বলবা সেকেন্ড অপশন ঢাকা ভার্সিটি। যে মেডিকেল কোচিং করতেছে তার সেকেন্ড অপশন কি, বলবে ঢাকা ভার্সিটি। যে ঢাকা ভার্সিটি কোচিং করতেছে তার কি অপশন, সেও ঢাকা ভার্সিটি। তাই সারা বাংলাদেশের সেকেন্ড অপশন হিসাবে ঢাকা ভার্সিটি ব্যাকআপ হিসাবে আছে এরকম 1 লাখ স্টুডেন্ট হয়ে যাবে, কিন্তু ওদের তো অত সিট নাই দেওয়ার মতো। তো আলটিমেটলি তোমার এই যে সেই জন্য এই কাহিনীটা ঘটে যে ঢাকা ভার্সিটিতে চান্সই পায় নাই এমন ছেলেও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে মানে সিকিউরিটি চান্স পেয়ে গেছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। MIST-তে চান্স পেয়ে গেছে বা IUT-তে চান্স পেয়ে গেছে, এগুলো কিন্তু এক্সাম্পল আছে। তো সেহেতু আমি বলবো যে এই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে কোচিং করা দরকার। আমি ফার্স্টে এটা বললাম। সেকেন্ড কথা হচ্ছে যে অনলাইনে ক্লাস যে করবা, অনলাইনে ক্লাসের ফলে তোমার আসলে কি কি লাভ হতে পারে। প্রথম কথা হচ্ছে যে এখনকার আমরা যদি অনলাইন আর অফলাইন এই দুটাকে যদি আমি আলাদা করি, প্রথমত ক্লাস সংখ্যা। অফলাইনে তুমি এক একটা সাবজেক্টে তুমি 12টা থেকে 13টা ক্লাস পাবা ম্যাক্সিমাম অফলাইনে, যেখানে তুমি কোচিং করো না কেন। তুমি ম্যাক্সিমাম পাইলে মনে করো 15টা। এইখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টে 40টার মতো বা 40টার বেশি তুমি ক্লাস পাবা। তো ক্লাস বেশি পাওয়ার আসলে পেয়ে আসলে লাভ কি? তুমি বলবা যে এত বেশি ক্লাস যদি আমি জাস্ট 2.5 ঘন্টায় যদি শেষ করে দেই, এইটা পুরাপুরি একটা তোমার সাথে প্রতারণা। তোমাকে 2 ঘন্টায় আমি যদি ভেক্টর পড়াই দেই, আমাদের পড়াইতে কোনো সমস্যা নাই। আমি যদি গুণগত রসায়ন 2 ঘন্টায় পড়াইতে কেউ যদি বলে আমি তো পড়াই দিতে পারবো, তুমি নিতে পারবা না। আমি যেইভাবে করে তোমাকে বুঝাবো তার চেয়ে যদি আমার যদি ওই ক্লাসটাই যদি 5 দিন ব্যাপী হয়, যদি 3 ঘন্টা করে 5 দিন ব্যাপী যখন আমি নিব, তখন একটা হাই গ্রেডের স্টুডেন্টও যেমন বুঝবে। এখানে অনেক বড় মানে লো থেকে আমরা যখন শুরু করতে পারবো, তখন হাই গ্রেডের স্টুডেন্ট থেকে লো গ্রেডের স্টুডেন্ট সবাই এই ক্লাসগুলো বুঝতে পারবে। এইটা কিন্তু একটা বড় ধরনের পজিটিভ জায়গা যে তোমার কাছে আমরা একবারে ভেঙে ভেঙে সবগুলো জিনিসগুলো বুঝাই দিব। এই জন্য আমি বলি যে তোমাদের প্রথমে ফোকাস করা দরকার যে অনলাইনের এই ক্লাসগুলোকে কিভাবে করে তোমরা ইউটিলাইজ করবা। দেখো, তোমরা যদি কোনো প্রকারে যদি কোনো একটা ক্লাস মিস করো, তাহলে তোমাদের জন্য রেকর্ডিং থাকতেছে। ক্লাস মিস করা বাদ দাও, তুমি অফলাইনে যেয়ে তুমি যদি একটা টপিক হঠাৎ করে মিস করছো, কোনো একটা মানে তুমি মনোযোগ দিতে পারো নাই, তোমার এইটাই কিন্তু আরেকবার দেখার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে এটা অনেক বেশি হেল্প করবে। আর এই সময়ে তুমি যদি বলো যে আমি মোটিভেশন পাই না অনলাইনে ক্লাস করার মতো, তোমাকে বারবার করে মোটিভেশন দেওয়া এই জিনিসটা যদি তোমাকে করতে হয়, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং না যে কোনো অ্যাডমিশন জায়গা থেকে তুমি অনেক দূরে আসো। কারণ একটা জায়গায় একটা সিট পাওয়ার জন্য যতজন এখানে কম্পিট করবে, সেখানে তোমাকে যদি মোটিভেশন দিতে হয় যে পড়াশোনার মোটিভেশন পাই না, তাহলে কিন্তু খুবই ঝামেলা হয়ে যাবে। তোমাকে অবশ্যই নিজে মোটিভেটেড হইতে হবে যে এই জায়গায় আমার চান্স পাওয়ার জন্য এরকম করে পড়াশোনা করতে হবে। এটা কিন্তু ফার্স্টলি তোমাকে করতেই হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমরা যে 3 জন আছি, আগে থেকেই তোমাদের হিমেল ভাইয়া ছিল, সঞ্জয় ভাইয়া আছে, ওনারা খুবই ভালো পড়ায়। তোমরা জানোই হিমেল ভাইয়ের তো যত ইউটিউবে তোমরা ক্লাস করছো, এটা তোমরা দেখেই তো ওর সম্পর্কে বলার কিছু নাই। তার সাথে আমি যেহেতু যুক্ত হয়েছি, তো হিমেল ভাইয়াদের ক্লাস যেগুলোতে ইতিমধ্যেই তোমরা করেছো, সেগুলো অনেকগুলো চ্যাপ্টার হয়তো বা আমি এবার নিব। হিমেল ভাইয়া, সঞ্জয় ভাইয়া যেগুলো তোমাদের গতবার ক্লাস নিয়েছে, সেগুলো তুমি আর্কাইভ পাবা তাদের। আমি অনেকগুলোই ক্লাস নিব, তার সাথে তো এনারা আছেই। আর আমি একটা বিষয় এনশিওর করতে চাই যে তোমরা
এই সময় কেন ভর্তি হবা, মানে জাস্ট এখনও সামনে এইচএসসি আমরা দেইনি, আমরা জানি না যে কি হবে, এই সময় কেন আমরা ভর্তি হব? আমি আমার কেমিস্ট্রির কথাই বলি, আমি অন্যগুলো আমি জানি যে সেম জিনিসই। আমার কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা 2টা চ্যাপ্টার মূলত সিলেক্ট করেছি, একটা হচ্ছে সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার। তো এই 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে গুণগত রসায়ন ফার্স্ট পেপারের, সেটা তোমাদের হিমেল ভাইয়া নিবে, আর সেকেন্ড পেপারের জন্য তড়িৎ রসায়ন একটা সিলেক্ট করেছি, এইটা আমি নিব। তো এইটা হচ্ছে ইয়ের আগে, মানে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে। তো তোমাদের 2 পেপার থেকে 2টা চ্যাপ্টার সিলেক্ট করে আমরা এমনভাবে করে তোমাদেরকে পড়াবো যে তোমার এইচএসসিতে এসে, মানে এইচএসসি যখন তুমি পরীক্ষা দিবা, এটারও কিন্তু তোমার অনেক বেশি হেল্প হবে। তোমার এইচএসসির পরীক্ষার কি কোশ্চেন তোমাদের বই থেকেই তো হয়, তাই না? আবার অ্যাডমিশনের কোশ্চেনও কোথা থেকে হবে? তোমাদের বই থেকেই তো হবে। তো বইটার আমরা যদি পুরাটা তোমাদের চ্যাপ্টারের মধ্যে যা কিছু আছে সব যদি পড়াই দিই, তাহলে তোমাদের কিন্তু এইচএসসিতে অনেক বেশি হেল্প হবে। এটা এমন না যে এইচএসসিতে যেই জিনিসটা আছে সেটাকে আমরা স্কিপ করব, শুধু অ্যাডমিশনের জন্য যেটা আছে সেটাই শুধু পড়াবো। এইচএসসিতে যেটা আছে সেটা যেমন আমরা পড়াবো, তার সাথে অ্যাডভান্স লেভেলে যেটা যেটা দরকার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, অ্যাডভান্স লেভেলে যতটুকু দরকার ততটুকু আমরা পড়াই দেব। তো এই জায়গায় তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে আমাদের ক্লাস ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারবা। এমন না যে আমাদের ক্লাস করলে সব মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, এমন একটা সময় আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার পড়ানোর স্টাইলটা এইরকম, আমি একটু বুঝাই বুঝাই দিয়ে আস্তে আস্তে পড়াই। এটার পিছনে একটা মানে একটা বড় ধরনের আমার মোটিভেশন কাজ করে। কি মোটিভেশন? আমি যখন প্রথম ক্লাস, মানে আমি যে অ্যাডমিশনে যখন প্রথম ক্লাস করি, তখন ওমেকাতে কোচিং করতে মানে ক্লাস করতে আসি। প্রথম যেই ক্লাসটা আমি করেছি, ওই ক্লাসটা করে মনে হয়েছে সব আসমানি কিতাব নাজিল হচ্ছে, মানে সব মাথার উপর দিয়ে সব চলে গেছে। তো তখন থেকে আমার মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করে তো লাভ নাই, আমি তো কিছুই বুঝবো না, একবারে ডিমোটিভেটেড ছিলাম। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় প্রথম যেই জিনিসটা একটা স্টুডেন্টকে পড়ানোর, কন্টেন্ট তো অবশ্যই আমরা দিব, কিন্তু ও বুঝলো কি বুঝলো না এই দিকে নজর দেওয়া খুব বেশি জরুরি। তো আমাদের এখানে এসিএসের আমরা খুবই হ্যাপি যে আসলে আমাদের এই যারা যারা এসিএসে আমরা আছি, আমাদের কন্টেন্ট নিয়ে তো কোনো কথাই নাই, যে আল্লাহর রহমতে সবাই এটা নিয়ে স্যাটিসফাইড। এবং তার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়াতে পারি আল্লাহর রহমতে। তো এইটা নিয়ে তোমরা যদি তোমরা যেহেতু 25 ব্যাচ এখন পর্যন্ত আমাদের সাথে তোমরা অনেকে সাইকেলে যুক্ত ছিলা, মানে আমাদের সাথে বলতে হচ্ছে যে এসিএস এর অনেকগুলো সাইকেলে তোমরা অনেকেই যুক্ত ছিলা, অনেকে আবার নতুনভাবে যুক্ত হবা। যারা নতুনভাবে যুক্ত হবা তাদের জন্য বলছি যে আমরা যেই ক্লাসটা নিব ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারবা। হ্যাঁ, এইটা একটা আমরা এনশিওর করতে চাই। আর বাকিটা হিমেল বলবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার কাছে যেটা মনে হয় যে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে যে 5 মাস সময় থাকে বা 4 মাস সময় থাকে, তার মধ্যে হচ্ছে এইচএসসির পরবর্তী যে একটা মাস আছে, মানে এইচএসসির পরের 1 মাস, যেটাকে আমরা বলতে পারি এক প্রকারের ট্রানজিশন পিরিয়ড। মানে তুমি তোমার এইচএসসি প্রিপারেশন থেকে শিফট হয়ে তুমি তোমার এডমিশনের প্রিপারেশনটা শুরু করতেছো, ওই টাইমটা না অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি এইচএসসির পরের 1 মাসটা যেভাবে কাজে লাগাবা এর উপর মানে ডিপেন্ড করে কিন্তু বাকি 3-4 মাস তুমি আসলে মানে তোমার যদি ওই প্রথম 1 মাস যদি জার্নিটা অনেক স্মুথ হয়, দেখবা পরের 3-4 মাস তুমি অটোমেটিক কিন্তু জার্নিটা কন্টিনিউ করতে পারতেছো। সো ওই এইচএসসির পরে যে 1 মাস মানে ট্রানজিশন পিরিয়ডটা, ওইটা তোমার কতটা স্মুথ হবে সেটা ডিপেন্ড করতেছে তুমি তোমার জড়তা কতটুকু কাটাতে পারছো। যে ধরো তুমি জানোই না যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কীভাবে নিতে হয়, তাহলে তুমি কিন্তু তখন হুট করে গিয়ে কিন্তু জিনিসটা আসলে পারবা না, তোমার জড়তা থেকে যাবে। বাট তুমি যদি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবার নিয়ত করছো, তারা যদি ধরো আমাদের সাথে ফেজ 1-এ যুক্ত হয়ে অন্তত 2টা চ্যাপ্টার করে রাখো, আমার যেটা মনে হয় যে তোমার ওই যে এইচএসসির পরের 1 মাস ওইটা নিয়ে তোমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং তোমার জার্নিটা অনেক স্মুথ হবে। সো তুমি দেখবা কনফিডেন্স পেয়ে যাচ্ছ। আর প্রথম দিকে তো তোমার মডেল টেস্ট হবেই। সো তুমি যদি ওই মডেল টেস্টগুলোতে যদি ভালো করতে পারো, দেখবা পরবর্তী মডেল টেস্টগুলো কিন্তু তুমি মানে আপনি তুমি একটা ফ্লো ধরে ফেলবা জিনিসটা, বুঝছো। বাট ওই যে এইচএসসির পরের 1 মাস যদি তুমি আসলে মানে যে রাকিব কিন্তু বলে গেছে যে অনেকেই কিন্তু কী করে চিল করে বা তোমার ধরো ওই গ্যাপ নেই একটা, তো ওইটা করলে কিন্তু তুমি আসলে পিছায় যাবা। বাট তুমি গ্যাপটা নিবা না কখন বলো তো? যখন তুমি আগে থেকেই জানো যে এত পড়ার প্রেশার আছে, যে পড়াটা তোমাকে পড়তে হবে, তাহলে তুমি কিন্তু আর গ্যাপটা নিবা না। এইচএসসি শেষ, কাল একদিন গ্যাপ নিলাম, পরের দিন থেকে হচ্ছে আমি কিন্তু আমার বই নিয়ে পড়া শুরু করে দিলাম, কেমন? তো এইটা তুমি তখনই ধরতে পারবো যদি আগে থেকে আসলে একটা তোমার চেইন আসলে থাকে আর কি পড়ার। তো এই জন্য ফেজ 1-এ আমার মনে হয় যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নিয়ত করছো, ধরো এখনও অনেকের প্রিপারেশন 70 থেকে 80% কমপ্লিট হয়েছে বা কারো 90%, তো তারা আসলে এখনই জয়েন হয়ে যাও। আর যাদের চিন্তা করতেছে না ভাই আমার ক্যাপাবিলিটি আছে আমি ইঞ্জিনিয়ারিং নিতে পারবো, বাট আমার একটু বোর্ডের পড়াটাও পড়তে হবে, তারাও যুক্ত হয়ে দেখতে পারো,
তো এই কারণ আমরা যে চ্যাপ্টারগুলো রাখছি এগুলোর তোমার এইচএসসিতেও আসলে কাজে লাগবে। তো এটাই আর কি জিনিসটা, তোমার জার্নিটা সহজ করার জন্য আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন যে ফেজ 1-এ যুক্ত হয়ে ক্লাসগুলো করে ফেলা। হ্যাঁ ঠিক আছে তাহলে। আর একটা জিনিস আমি শুধু বলি যে সেটা হচ্ছে যে তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে অনেককে দেখবা যে অনেক বড় ভাইয়ারা তোমাদের ভালোর জন্য অনেক মানে অনেক পরামর্শ দেয়। তো একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের যারা এই প্যানেলের মধ্যে যারা জুনিয়ররা আছে, যারা রিসেন্টলি যারা পাশ করেছে বা রিসেন্টলি যারা আমাদের বুয়েটে অ্যাডমিশন নিয়েছে, তাদের যে পরামর্শগুলা, এই পরামর্শগুলোর সাথে অনেক সময় আগের মানুষের পরামর্শ কিন্তু মিলবে না। কারণ এই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এইটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। আগে যদি স্টুডেন্টরা শুধু বোর্ডে আসা কোশ্চেনগুলো পড়েই ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেত, পরবর্তীতে যদি সবাই এইটা এর চেয়ে বেশি পড়ে, তাহলে কিন্তু তুমি পিছায় পড়তেছো। ইস্যু কিন্তু এইটা না যে সবাই মিলে একসাথে A+ পাবা তুমি। সবাই যদি তোমার চেয়ে বেশি পড়ে, তোমার চেয়ে বেশি পারে, তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। এইটা জিনিস বুঝতে হবে যে এখনকার ট্রেন্ড কি চলতেছে, যে কতটুকু পড়ে চান্স পাচ্ছে। আজকে থেকে 10 বছর আগে একটা ছেলে যেইটুক পড়ে চান্স পেয়েছে, সেইটুককে তুমি রেফারেন্স ধরে অনেকেই তোমাকে পরামর্শ দিবে। তো সেই পরামর্শগুলা মানে তোমার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ভেবেচিন্তে ওগুলো গ্রহণ করবা। এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম দেখি আমরা, যে ভালোর জন্যই তোমার পরামর্শ দিচ্ছে, কিন্তু তাদের এখনকার ট্রেন্ড সম্পর্কে ধারণা নাই। এখন কি স্টুডেন্টরা কতটুকু পড়ে, কতটুকু পড়ে চান্স পায়, এই জিনিসগুলো সম্পর্কে বা কোশ্চেন প্যাটার্নটা কি, এগুলো নিয়ে ধারণা কম। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে তোমাদেরকে সিয়াম বা আরও যারা আছে, দীপিত আছে, এরা তোমাদেরকে আরও অনেক ভালো পরামর্শ দিতে পারবে। তো এই ছিল আমাদের কেমিস্ট্রি নিয়ে। আর এখন অপার আর একটু বলবে মনে হয়। আচ্ছা অপার। তো মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের টিমটা দেখলা, এই টিমে যারা যারা আছে তাদের সাথে আমরা আবার আসব। তো আমরা তার আগে তোমাদেরকে একটু দেখাবো যে কীভাবে কোর্সটা কিনবা তোমরা এবং কোর্সের রুটিনটা কিভাবে তোমরা পাবা। ঠিক আছে? তো অভি, মাস্টার ভাই চলে আসেন আপনারা। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোনো কোর্স যেভাবে কিনতে হয় সেই রকমভাবেই কিনবা। তোমরা জাস্ট গুগলে যাবা, গুগলে যাবার পরে ASG শপ যদি সার্চ করো, ASG শপ যদি সার্চ করো, সার্চ করলে যে লিঙ্কটা আসবে সেটাতে প্রবেশ করবা। প্রবেশ করলেই তুমি এখানে নিচে গেলেই দেখতে পাবা যে তোমার ইঞ্জিনিয়ারিং 25, এই যে ইঞ্জিনিয়ারিং 25, সেই ইঞ্জিনিয়ারিং 25-এর মধ্যে তোমরা যদি যাও, হ্যাঁ এনরোল নাও, এটাতে যদি তুমি ক্লিক করো, ক্লিক করলে তোমরা ইঞ্জিনিয়ারিং 25-এর রুটিনটাও কিন্তু এই জায়গায় পেয়ে যাবা। হ্যাঁ, তো রুটিনটাও কিন্তু এই জায়গায় পেয়ে যাবা। রুটিনটাতে আমরা যাচ্ছি। তার আগে তোমাদেরকে কোর্সের কেনার যে পার্টটা, সেটা যারা প্রি বুকিং করছো তারা কিন্তু অলরেডি SMS পেয়ে গেছে মনে হয়, রাইট? তো অলরেডি তোমরা SMS পেয়ে যাওয়ার কথা একটা, প্রি বুকিং যারা করেছো তোমরা চেক করবা। যাদের আজকের মধ্যে না পৌঁছাবে, কালকে আরেকবার করে আমরা পাঠাবো, কালকে আরেকবার অ্যাটলিস্ট পেয়ে যাবা তোমরা। পেয়ে গেলে সেই প্রোমো কোডটা ইউজ করে তোমরা এখান থেকে কিনতে পারো। তো সেই প্রোমো কোডটা ইউজ করলে 4500 টাকায় তোমরা এটা পেয়ে যাবা, অর্থাৎ 500 টাকার একটা ডিসকাউন্ট তোমাদের থাকবে। তো এটা আমরা চেষ্টা করবো ফেজ 1 পর্যন্তই রাখতে, অর্থাৎ ফেজ 1-এর ক্লাস শুরু হওয়া পর্যন্ত। তো সেই পর্যন্ত তোমরা এই প্রোমো কোডটা ইউজ করে কোর্সটা কিনে ফেলতে পারবা। তো দেখো অলরেডি আমরা জাস্ট লঞ্চ করছি, তার মধ্যেই আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 444 জন ভর্তি হয়ে গেছে। সো এই ব্যাচটা অনেক ডিমান্ডিং একটা ব্যাচ আসলে, এবং এই ব্যাচটা এমন একটা ব্যাচ যে ব্যাচে আমরা কখনোই এখন পর্যন্ত মনে হয় ডিসকাউন্ট দিই নাই, তাই না? মানে ব্যাচ শুরু হওয়ার পরে প্রি বুকিংয়ের পরে আর ডিসকাউন্ট হয় না আর কি, মানে প্রি বুকিং শেষ, এরপরে অন্যান্য ব্যাচগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়, বাট এটা তার ডিসকাউন্ট দেওয়া হয় না। কারণ এটার রিজনও আছে, কারণ এই ব্যাচটা যারা করার তারা একদম শুরুর দিকেই করে ফেলে। এবং আমাদের গ্রুপটা যদিও সারা বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ভার্সিটি স্টুডেন্টস অনেক বেশি টার্গেট নেয়, তারপরে এই মেডিকেল স্টুডেন্টস অনেক বেশি টার্গেট নেয়, কিন্তু আমাদের এখানে অ্যাটলিস্ট আমরা যেটা পেয়েছি যে স্টুডেন্টসরা এইচএসসি থাকালীন ইঞ্জিনিয়ারিংটাই সবচেয়ে বেশি টার্গেট নেয়। অর্থাৎ বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের এই গ্রুপ বা এই কোর্সের সাথে কিছু হলেও সংযোগ থাকে নর্মালি, এটা আমাদের অভিজ্ঞতা। তো এটার একটা প্লাস পয়েন্ট হলো তুমি তাদের সাথে পড়তে পারতেছো, ওই কমিউনিটির সাথে পড়তে পারতেছো যারা অ্যাকচুয়ালি তোমার ভবিষ্যৎ ক্লাসমেট হতে যাচ্ছে, এটা বুয়েট, সিকে, রুয়েট বিভিন্ন জায়গায়। তো এই জিনিসটা আমরা ডিসকাশন গ্রুপ, আমাদের যে স্মার্ট কমিউনিটি, এই ফিচারগুলোর মধ্যেও তোমরা এমন ফ্রেন্ডদেরই পাবা যারা দেখবা যে ভালো ভালো জায়গায় যাচ্ছে দিন শেষে। তো আমি মনে করি এই গ্রুপটা, এই ব্যাচটা এমন একটা ব্যাচ যেখানে নেটওয়ার্ক তৈরির জন্য হলেও মানুষ এই টাকা দিয়ে ভর্তি হওয়া উচিত, কারণ এতগুলো ইঞ্জিনিয়ার ফ্রেন্ড পাওয়া এই গ্রুপ ছাড়া আসলে সম্ভব না। তো এইটা হচ্ছে আমাদের বিষয়। রুটিনটা কি আপডেট হয়ে গেছে?
আচ্ছা, তোমরা যারা যারা আসো, তোমরা যদি এখানে যাও, তোমরা ডাউনলোড ক্লাস রুটিন এটাতে যদি ক্লিক করো, ক্লিক করলেই দেখবা রুটিনটা চলে আসছে। এবং সেই রুটিনের মধ্যে তোমরা দেখতে পারো ফেজ 1-এ ক্লাস কখন থেকে শুরু, মাঝখানে ঈদের একটা বন্ধ আছে, ঈদের বন্ধ কতদিন থেকে কতদিন, এবং কয়টা বাজে কি কি ক্লাস হবে। আর এছাড়াও আমরা পোস্টার রূপে আপলোড দিয়ে দিচ্ছি লাইভ ক্লাস আর আর্কাইভ, কার কোন চ্যাপ্টারটা গতবার নিয়েছিল এবং এইবার সে কোন কোন চ্যাপ্টার নেবে সেই জিনিসগুলো। তো এতটুকু আশ্বস্ত করতে পারি, তোমরা মিলায়ে পড়তে পারবা। মানে তোমরা যদি একটা ভাইয়ার মাধ্যমে পুরো জিনিসটা পড়তে চাও, সেটারও কমপ্লিট করার সুযোগ থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা রিলোড দিয়ে নিই, একটা রিলোড দিয়ে আমরাও রুটিনটা নিয়ে একটু কথা বলি। ওকে, আপডেটেড এটা আচ্ছা, এটা ক্যাশ মেমোরি জমে আছে। আচ্ছা, তোমরা যারা এখন লোড করবা তারা হোপফুলি নতুনটাই পেয়ে যাবা। তারপর আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা দেখলে এটা পাবা, এটা আসলে খুব জরুরি কিছু না, এটা ওরা তোমরা নিজেরা দেখলেই বুঝে যাবা যে কীরকম। আর আমরা পোস্টার রূপেও এটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, সো ডাউনলোড ক্লাস রুটিন কোর্সটা তো মাত্রই লঞ্চ হলো। ডাউনলোড ক্লাস রুটিনে তোমরা জাস্ট আর 5-6 মিনিট পরে দিলেই তোমরা পেয়ে যাবে। অলরেডি আপলোডেড, বাট যারা অলরেডি লোড করে রাখছে তাদের পুরোনো পেজটাই লোড হয়ে থাকে নর্মালি, যে কারণে হচ্ছে এটা পুরোনোটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই আর কি আমার তরফ থেকে। তো অভি যদি কিছু বল। তো সাইকেলের স্টুডেন্ট যারা আছে কমেন্ট করতেছো, তো মাসুর ভাই বলবেন? মাসুর ভাই বলেন। আচ্ছা, সাইকেলের স্টুডেন্ট যারা আসো, তোমাদের কিন্তু যেই সাইকেলের ওয়েব অ্যাপ, সেটা তুমি ফিজিক্সে থাকো, কেমিস্ট্রি থাকো, ম্যাথে থাকো, সাইকেলের ওয়েব অ্যাপ থেকে, বায়োলজি থাকলেও সাইকেলের ওয়েব অ্যাপে তুমি দেখবা তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে একটা ডিসকাউন্ট কুপন আছে। তো তুমি তোমার ওয়েব অ্যাপ থেকে ভর্তি হয়েও, তোমার যদি ভুলে প্রি বুকিং করেও থাকো, তাহলে তোমার যদি SMS যায়, ওই প্রোমো কোড ইউজ করা দরকার নাই। তোমরা সরাসরি তোমাদের সাইকেলের যে ওয়েব অ্যাপ আছে সেখান থেকে পারচেস করো, তোমাদের জন্য প্রি বুকিং করা দরকার ছিল না। যারা করে ফেলছো তারা হয়তো ভুলে ওই মেসেজে ক্লিক করে হয়তো ওখান থেকে ভর্তি হতে পারো, কিন্তু সাইকেলে থাকলে সাইকেলের ওয়েব অ্যাপ থেকে তোমরা পারচেস করো, এই ভুল করো না। আর আমাদের ইনশাল্লাহ ক্লাস তো তোমাদের অভিভাবক বলে দিছে 15 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। অলরেডি কিন্তু যারা ভর্তি হয়ে গেছে এরা কিন্তু ক্লাস করা শুরু করে দিছে। আমাদের আর্কাইভ থেকে বিগত মানে ডেটা দেখলে বোঝা যায় মোটামুটি অনেকেই কিন্তু ক্লাস অলরেডি আর্কাইভ থেকে করা শুরু করে দিছে। তো যেহেতু আরও 1 মাস পরে ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস, তোমার কাছে যদি মনে হয় ভ্যাট টেস্ট পরীক্ষা আমার শেষ হয়ে গেছে কলেজে, আমি এই সময়টাতে একটু কয়েকটা চ্যাপ্টার আগায় রাখতে চাই, বা 1-2টা সাবজেক্ট আমি কম্প্যাক্ট ক্লাসগুলো দেখে সব শেষ করে আগায় রাখতে চাই, তাহলে তুমি আমাদের এই 1 মাস সময়টাকেও কিন্তু কাজে লাগাতে পারো। আর তাছাড়া ইনশাল্লাহ আমরা আগামী 15 তারিখ থেকে তো ইনশাল্লাহ শুরু করছি, তখন লাইভ ক্লাসেই তোমাদের সাথে দেখা হবে। 1 মাস আমরা লাইভ ক্লাস নিব, তারপরে ফেজ 1 শেষ, আর এরপরে আমরা কিন্তু ফেজ 2-তে গিয়ে একদম ফাইনালি আমাদের যেই সেকেন্ড পার্টটা সেটা শুরু করব। তো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আমরা কে কোন চ্যাপ্টারে লাইভ ক্লাস নিব, এবং তোমাদের অপার ভাই অলরেডি বলছে যে আমরা কে কোন অধ্যায় লাইভ ক্লাস নিব এবং কার কার আর্কাইভ থাকবে, সেটা আমরা পোস্টার বানাই আজকে রাতের মধ্যে গ্রুপে পোস্ট করে দিব। কাজেই তোমরা যারা বলতেছো যে আর্কাইভ এবং লাইভ ক্লাসের সমন্বয়টা, ওইটাও আমরা ওইভাবেই রেডি করে দিব, কোনো সমস্যা নেই, তোমরা আজকে রাতের মধ্যে পোস্ট পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন। আমরা এইচএসসি পরীক্ষার আগে ফেজ 1-এ 1 মাস মানে 4 সপ্তাহ ক্লাস নিব, তারপর তো এইচএসসি পরীক্ষার পর ফেজ 2-তে আমরা বাকি অধ্যায়গুলো কভার করবই। তোমরা এই যে এইখানে ঢুকে কিন্তু ডাউনলোড রুটিনে গিয়ে ফেজ 1-এর রুটিনটা দেখতে পারবা। তো সাইকেলের স্টুডেন্ট যারা আসো, তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে কোর্স না কিনে তোমাদের সাইকেলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিনবা, তাহলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে তোমরা কোর্সটা কিনতে পারবা। এখান থেকে কিনলে কিন্তু তখন লস হয়ে যাবে। যারা সাইকেলের স্টুডেন্ট আসো, তোমরা তো আমাদের কাছে স্পেশাল, এবং সাইকেলের স্টুডেন্ট যারা আসো, যারা শুরু থেকে আমাদের সাথে পড়াশোনা করতেছো, তোমরা তো অলরেডি আমাদের সাথে একদম মানায় নিতে পারছো যে আমরা কীভাবে পড়াই। এই ফ্লোটা ধরে রেখে খালি ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাদের সাথে যুক্ত হয়ে জাস্ট কন্টিনিউ করলেই তোমার যেই কাঙ্ক্ষিত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ওখানে তোমার একটা ভালো পজিশনেই চান্স হয়ে যাবে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। আচ্ছা, কয়েকটা কমেন্ট আমি পড়লাম, কমেন্টের প্রশ্ন উত্তরগুলো জাস্ট দিব। প্রথমত, ভাইয়া এই কোর্সে অন্য কোনো সাবজেক্ট পড়ানো হবে কিনা? এখানে প্রথমত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ানো হলেও সাথে কিন্তু 2টা জিনিস আমরা দিই। আমাদের এই কোর্সে কিন্তু সিকিউরিটির জন্য আগে যে ইংলিশ পোর্শনটা ছিল, যে কোনো জায়গায় এখন যদি ভাগও হয়, ইংলিশ যদি পোর্শন থাকে, তোমরা ইংলিশ ক্লাসের অংশটা পাবা, 1। দ্বিতীয়ত, এই কোর্সে একটা স্পেশাল ফিচার বলতে পারো আর্কিটেকচার কোর্স, একটা হোল নিউ কোর্স এখানে কিন্তু আমরা অ্যাড করে দিই। অর্থাৎ তোমাদের আলাদা করে
নর্মালি কিনতে হয় না, এইখান থেকেই তোমরা আর্কিটেকচার কোর্সটা অ্যাভেল করতে পারবা। আর এই আর্কিটেকচার কোর্সের রিভিউ কিন্তু অনেক ভালো, নাফি এবং সালমান অসাধারণ টিচার, এবং এর আগে আর্কিটেকচার এরকম কোর্স অনলাইনে ছিলই না। মানে অনলাইনে আর্কিটেকচার কোর্স পড়ায় যে এত স্টুডেন্টগুলোকে চান্স পাওয়া যায়, এটা আসলে আমরা গতবার দেখে আমরাই অ্যাস্টনিশড। তোমরা হয়তো আমাদের গতবারের অনুভূতি শেয়ার লাইভ দেখতে পারো, এবারও যখন আমরা হয়তো রেজাল্ট দিবে অনুভূতি শেয়ার লাইভগুলো হবে, তখন দেখবা আর্কিটেকচারের স্টুডেন্টসগুলো নর্মালি তো এই জিনিসটা জাস্ট কয়েকটা জিনিস জানা, এমন না যে তোমার হাতের আঁকা ইমপ্রুভ করতে হবে বা কিছু, কয়েকটা টেকনিক, কয়েকটা টিপস, এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা এই কোর্সের সাথে কিন্তু পেয়ে যাবা। আর এছাড়া আরও কয়েকটা জিনিস, যে অনেকে বলতেছে যে কম্প্যাক্ট ক্লাস কি, কম্প্যাক্ট ক্লাস ভাইয়া আমরা তো ডিটেলসে একটা লাইভ পোর্শন নিবি আমাদের টিচাররা, এছাড়াও প্রতিটা ক্লাসের একটা কম্প্যাক্ট ভার্সন থাকবে, অর্থাৎ ধরো একটা ক্লাসের 3 ঘন্টার একটা ভার্সন থাকবে, সেই 3 ঘন্টা থেকে 4 ঘন্টার যে ভার্সনটা, ওই 3 ঘন্টা 4 ঘন্টার ভার্সনটা কাদের জন্য, ধরো সাপোজ তোমার আগে ডিটেলসে করা হয়ে গেছে, এখন তুমি কম্প্যাক্ট ক্লাস দেখেই শেষ করতে যাচ্ছ, সেটাও যেন তুমি পারো। হ্যাঁ, যাদের হয়তো আগে এটা ভালোভাবে শেষে নেই, একটু বেসিক থেকে জিনিসগুলো দেখাইলে ভালো হয়, তাদের জন্য আমরা রিকমেন্ড করবো লাইভ ক্লাস। বাট কম্প্যাক্ট ক্লাস অপশনটা থাকা ভালো, কি লাস্টের রিভিশন দিতে তোমার অনেক হেল্প হবে, এবং যাদের সময় কম আছে তারা যেন ওই কম্প্যাক্ট ক্লাস দেখেও করে ফেলতে পারো। আমাদের সাইকেলের স্টুডেন্টসরা কিন্তু অলরেডি প্রায় 1 মাসের মতন হয়েছে, তাই না ভাইয়া? প্রায় 1 মাসের মতন স্টুডেন্টসরা কিন্তু আর্কাইভ ক্লাস দেখে প্রিপারেশন নিচ্ছে। এমন স্টুডেন্ট আমরা দেখছি যে ডাটা আমরা তো দেখতে পাই যে কত স্টুডেন্টস কত ক্লাস করছে, এমন স্টুডেন্ট দেখতে পাচ্ছি তারা একটা সাবজেক্টের সবগুলো ভিডিওতেই ক্লিক করছে, আমি না জানি না সে ফুল ভিডিও দেখছে কিনা, বাট ক্লিক করছে, এরকম ডাটাও আমাদের কাছে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে অলরেডি যারা এই প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু কাজ শুরু করে দিছে। সো তুমি যদি যতদিন দেরিতে শুরু করবা ততদিনই আসলে তুমি লস করতেছো, ততদিনই তাদের থেকে তুমি পেছনে পড়তেছো। তো এইটা অ্যাডমিশন সিজনটাই এরকম, তোমরা হয়তো এইচএসসি সামনে দিবা, তো আমি এতটুকু জানান দিতে চাই আমরা যে এই ব্যাচটাতে অ্যাটলিস্ট কম্পিটিশন বা এটা যদি একটা যুদ্ধ হয়ে থাকে অ্যাডমিশন, সেই যুদ্ধের তলোয়ার সরঞ্জামা দিয়ে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, বাকিটা তোমাদের মাঠে খেলে দিয়ে আসতে হবে। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা সেই ক্যাপেবল স্টুডেন্টস, অ্যান্ড হোপফুলি ইঞ্জিনিয়ারিং ব্যাচ যেরকম রেজাল্ট প্রডিউস করতো বিগত বছরগুলোতে 25-এ সব কিছুকে ছাড়াই যাবে, এটা আমরা চাই তোমাদের কাছ থেকে। অলরেডি আমাদের কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম স্টেডিয়ামও এখন সংকুলান হয় না, গত বছর যেটা হয়েছে স্টেডিয়ামেও আমরা আসলে মানে স্টুডেন্টস আটাইতে পারি নাই, আমাদের অনেক স্টুডেন্টস আমাদের প্রতি মন খারাপ করছে, বকাঝকা করছে, এবং আমরা মাইনে নিছি, মাথা পেতে নিচ্ছি। কেন? কারণ আমরা আসলে ব্যর্থ ছিলাম এই কারণে যে আমরা এত সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে যে একটা স্টেডিয়ামও যথেষ্ট হচ্ছে না। তো এবার আমরা বিকল্প সলিউশন করার চেষ্টা করব, দেখব কি করা যায়। 25-এ যেন এমন হয় যে বিকল্প সলিউশনই না পাওয়া যায়। এই কষ্টটাও বা এই ব্যর্থতাটাও একটা সাফল্যের ব্যর্থতা। সো আমরা এই সাফল্যটা পাইতে চাই, হোপফুলি 25 ব্যাচ তোমরা আমাদেরকে এটা অর্জন করতে হেল্প করবা। তো আমরা আর কিছু দেখাবো নাকি? না, এবার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচটা কিন্তু এবার একটা পূর্ণাঙ্গ ব্যাচ। আগে আমরা কি ছিলাম যে শুধুমাত্র অনলাইনে আমরা কোর্সটা চালু করতাম, এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচ বলতে মানুষ অনলাইনে বা স্টুডেন্টরা অনলাইনে একটা কোর্স বুঝতো। বাট আমরা এবার কিন্তু একটা পূর্ণাঙ্গ ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি আর কি। মানে তুমি অনলাইনে তো আমাদের ক্লাস, মূল ক্লাস এটা তো তুমি করতে পারতেছো, পাশাপাশি এবার আমরা অ্যাচিভের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থাটা, এটা গতবার থেকে আমরা শুরু করছি। তো এবার মানে 25 ব্যাচে অলরেডি এফআরবির যে অফলাইন মডেল টেস্ট এইটা চলতেছে, তো তারপরে ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট আসবে। আর আমরা এবার তো তোমরা দেখছো যে আমরা যে এফআরবিতে তোমরা যারা আমাদের অফলাইন মডেল টেস্টে অ্যাচিভে ভর্তি আসো, তো তাদেরকে আমরা কতটা কোয়ালিটি সম্পন্ন বই দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা বলবো চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো যে যেন পরের বার আরও ভালো দিতে পারি। তো আমরা প্রথমবার বই লঞ্চ করছিলাম 24 ব্যাচে। তো 24 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের বই আমরা আনছিলাম। তো এবার আমরা এই বইগুলাকে আরও খুব ভালোভাবে মডিফাই করে বইগুলাকে অন্য একটা লেভেলে নিয়ে যাব, এইটা আমরা চ্যালেঞ্জ নিছি। সো তোমরা এই বইয়ের সুবিধাটা পাচ্ছ, পরীক্ষা দেওয়ার সুযোগটা পাচ্ছ, এবং আমাদের লেকচার, অনলাইনে লেকচার কন্টেন্টটা তোমরা পাচ্ছ। এই 3টার যদি কম্বিনেশন তুমি নিজে করে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি মানে তোমাকে ঠেকায় রাখা যাবে না, তুমি একটা সিট দখল করে বসে আসো অলরেডি। এই জিনিসটা তুমি মাথায় রাখবা সবসময়। তাহলে কি করতে হবে, এই জিনিসগুলার, এই যে সার্ভিসগুলো আমরা দিব, এইগুলার প্রপার ইউটিলাইজেশনটা তোমাদের করতে হবে। ঠিক আছে, তো এই কিছু বলো বই নিয়ে। না, আমরা গতবার আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট যারা ছিল, তারা আমাদের যারা অ্যাচিভের এক্সাম ব্যাচে ভর্তি ছিল, তারা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ
6টা বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে বইগুলো আমরা তাদেরকে অফার করছি, এবং এর বাইরেও অনেকেই বই আমাদের থেকে অর্ডার করে কিনে নিছে। তো এটা আমাদের প্রথম ভার্সন ছিল 24 ব্যাচের যে এডিশনটা, ফার্স্ট এডিশনটা ইঞ্জিনিয়ারিং বইয়ের। তো সেখানেও আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ কোয়ালিটিফুল কন্টেন্টগুলাই স্টুডেন্টদের কাছে পৌঁছে দিই। তো এইবার 25 ব্যাচে এখন তোমরা জানো যে ইতিমধ্যেই চুয়েটের পরীক্ষা হয়েছে, রুয়েটের পরীক্ষা প্রিলি ছিল গতকালকে, তারপর কুয়েটের পরীক্ষা হয়েছে, সামনে বুয়েট পরীক্ষা, এখনও সবগুলা ভর্তি পরীক্ষা কিন্তু 24 ব্যাচের শেষ হয়নি। তো আমরা 24 ব্যাচের ভর্তি পরীক্ষাগুলো হয়ে গেলে 24 ব্যাচের একদম আপডেটেড পরীক্ষার প্রশ্নসহ একদম সর্বোচ্চ কোয়ালিটিফুল বই বানানোর আমরা টার্গেট নিছি। তোমরা অলরেডি যারা এফআরবি ব্যাচে আসো এবং এফআরবি এক্সাম ব্যাচে ভর্তি দিছো, অ্যাচিভে বইগুলো পাইছো, বা যারা রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে বইগুলো অর্ডার করে নিছো, তোমরা ইতিমধ্যেই দেখতেছো যে আমরা কতটা কোয়ালিটিফুলভাবে বই রেডি করার টার্গেট নিয়ে আগাচ্ছি। তো তোমাদের জন্য অপূর্বতা যেটা বললেন যে আমরা 25 ব্যাচে ইঞ্জিনিয়ারিং ব্যাচে এবং ভার্সিটি ব্যাচেও আমরা যে কোয়ালিটির বই অফার করব, তোমরা এইচএসসির পরে আমাদের যখন অ্যাচিভের এক্সাম ব্যাচে এক্সাম শুরু হবে তখন বইগুলো যখন হাতে পাবা, এর আগেই হয়তো আমরা ভর্তি তো আগেই অ্যাচিভের এক্সাম ব্যাচেও আগেই ভর্তি শুরু হবে, সেটা কবে হবে আমরা শীঘ্রই জানাই দিব, এবং বইগুলোর ব্যাপারেও অ্যাচিভের অফলাইন এক্সাম ব্যাচ যেদিন লঞ্চ হবে সেদিন আমরা আপডেট জানাই দিব। বাট সর্বোচ্চ কোয়ালিটিফুল বই এবং এক্সাম এবার অ্যাচিভ থেকে আমরা তোমাদের জন্য অফার করব। তো আমাদের এই অনলাইন ব্যাচ এবং তোমরা যারা অফলাইনে এক্সাম দিতে আমাদের অ্যাচিভের এক্সাম ব্যাচে ভর্তি হবা, তোমাদের জন্য একদম পূর্ণাঙ্গ একটা ব্যাচ। এই ব্যাচের মাধ্যমেই তোমার একদম ভর্তি পরীক্ষার প্রিপারেশন এবং পরীক্ষার হল এক্সপিরিয়েন্স এবং পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই যতটুকু দরকার সর্বোচ্চ পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা আমাদের মাধ্যমেই কমপ্লিট করতে পারবা। তো আরেকটা কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে কি, দেখো আমরা অনেক সময় কি করি যে আমরা একটা টিচারের কাছে পড়ি, অন্য আরেকটা বই আমরা ফলো করি। তো এইটা অনেক সময় ধরো যে অ্যাডমিশনে এসে এইটা অনেক সময় আমাদের করতে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের করতে হয়েছিল। তো এটা একটা সমস্যা যেটা হয়, ধরো আমি ক্লাস করছি একটা ভাইয়ের, এবং আমি কোশ্চেন ব্যাংকে এসে যখন ওই ম্যাথটা করা দেখতেছি অন্য আর একটা নিয়মে, ফিজিক্সের ম্যাথ তুমি জানো যে ফিজিক্সের এমনও ম্যাথ আছে যেটা চারটা নিয়মেও করা যায়। তো এই কারণে ধরো ক্লাসে ভাইয়া একটা নিয়ম শিখাইছে, আমি কোশ্চেন ব্যাংকে এসে দেখতেছি যে ওই ম্যাথটা অন্য আর একটা নিয়মে করা। তো এইটা কিন্তু তোমার জন্য একটা প্যারাদায়ক ব্যাপার হবে, যে কি মানে তুমি তখন একটু ওইটা আবার তোমার বুঝতে গিয়ে তোমার ওইখানে কিন্তু একটা সময় ক্ষেপণ হবে। তো এইটা আমরা চেষ্টা করছি এই সময় ক্ষেপণটা আমরা বাঁচাবো। তো এইটা আমরা কিভাবে বাঁচাবো, এই কারণে আমাদের এই যে কন্টেন্ট টিম যারা আছে, যাদেরকে আমরা গাইড করতেছি কন্টেন্ট টিম হিসেবে, তাদেরকে আমরা বলা হয়েছে আমাদের লেকচার কন্টেন্টে একটা ম্যাথ বা বিগত বছরের যে কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো থাকবে, এই ম্যাথগুলো আমরা ক্লাসে কিভাবে দেখাচ্ছি, সে প্রথমে ওই সলভটা ওইখানে ওইভাবে দেওয়া থাকবে, দেন তারপরে বিকল্প সলভ দেওয়া থাকবে, যাতে তোমার সময় ক্ষেপণ না হয়, বুঝতে গিয়ে তোমার নিজের কষ্ট করে মানে ওইখানে যাতে মানে তুমি একটা সময় নষ্ট করে নিজে হতাশ হয়ে যাও, এইটা যেন না হয়। তুমি ক্লাস করার পরে তুমি কন্টেন্ট ধরবা, তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, এইটা আমাদের টার্গেট। ঠিক আছে, তা আর শেষ মোটামুটি। মাশরুফে আসেন একটা ফ্রেমে দাঁড়াই, আমরা সবাই একটা ফ্রেমে দাঁড়াই। আমরা তো দেখলাম ক্লাস মানে লেকচার কন্ট্রিবিউশন অপার শেষ করে দাও, বলি শেষই তো সব। ভাইয়া চলে আসে। তো সঞ্জয় দাদা মিসিং আছে এখানে ফ্রেমে, আর রাকিব অলরেডি ক্লাসে চলে গেছে একটা। তো বাকিরা সবাই আছে এখানে। ইনশাল্লাহ এবারের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাদের 25 ব্যাচের স্টুডেন্টসদের কাছ থেকে এক্সপেকটেশন এটাই যে আমরা যেন ব্যর্থ হয়ে যাই তোমাদেরকে সিটে জায়গা দিতে, আমাদের যেই সেলিব্রেশন প্রোগ্রামই করি না কেন সেটাতে। আর তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আমাদের গোছানো প্ল্যান বা 4 বছরে যা এক্সপিরিয়েন্স হয়েছে অনলাইনে পড়ানোর সবগুলারই সর্বোচ্চ ব্যবহার এখানে থাকবে তোমাদের জন্য। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরা এআই বেসড সলিউশন রাখতেছি, যেখানে তোমরা একটা কমিউনিটি পাবা, যেখানে তোমরা যে কোনো প্রবলেম করলে এআই সলভ করে দিবে। তো বুঝতেই পারতেছো যে মানে এখানে টেকনোলজি বলো, শিক্ষকের অভিজ্ঞতা বলো, কোনো কিছুরই কমতি থাকবে না। আর ম্যানেজমেন্ট 100তে 100 থাকবে ইনশাল্লাহ, এটা আমরা চেষ্টা করব। আর আমাদের যে টাইমলি ক্লাস শুরু করা, এই জিনিসগুলোতে আমরা স্পেশাল প্রায়োরিটি দিব এই জায়গাটাতে, যেন আমাদের স্টুডেন্টসরা কোনোভাবেই ব্যাঘাতের সৃষ্টি না হয় তার ক্লাস করার ক্ষেত্রে বা এই কোর্সটা করার ক্ষেত্রে। আর আর্কাইভ ক্লাস অলরেডি আপলোডেড, সেখানে তোমরা যে অলরেডি প্রিপারেশন শুরু করে দিতে পারবা। তো এই পর্যন্তই আমাদের তরফ থেকে, ধন্যবাদ সবাইকে।